আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আজকের বিষয় হচ্ছে গণিত। শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি আমরা ধারাবাহিকভাবে গ্রহণ করছি এবং আজকে সমাধান করা হবে 51 থেকে 100 নম্বর পর্যন্ত। আপনারা জানেন যে ম্যাথ, ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান এই 4টা বিষয় থেকে মোট 1600 প্রশ্ন আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের এই চ্যানেলের থ্রুতে। তো ইতিমধ্যেই সাধারণ জ্ঞানের 400 ভিডিও, মানে 400টা প্রশ্ন ভিডিও আকারে আমরা আপলোড করে দিয়েছি। আপনারা অনেকেই এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আপনারা বলেছেন যে এই ধারাটা যেন অব্যাহত রাখা হয়। এই জন্য আমাদের এই আয়োজনটা আমরা ম্যাথে এবারে শুরু করেছি এবং ম্যাথে যেহেতু অনেক বড় বড় ভিডিও হচ্ছে, এই কারণে ম্যাথে হয়তো 8টা খণ্ড হয়ে যাবে আমাদের, অর্থাৎ 8 পার্ট পর্যন্ত, মানে 8 পার্ট পর্যন্ত ভিডিওগুলো চলবে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার পেইড ব্যাচে আপনারা জয়েন করতে চান, অর্থাৎ মডেল টেস্ট প্লাস হচ্ছে আপনারা সাজেশন পেতে চান, সাজেশন হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের, যদি সাজেশন পেতে চান এবং মডেল টেস্ট দিতে চান পরীক্ষার পূর্ব পর্যন্ত, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এই নির্দিষ্ট পরিমাণে ফি আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে? তো আমরা কন্টিনিউ করছি। 51 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে √3 × √5⁴ এর মান কত বলা হচ্ছে। তো আমরা যদি সলিউশন করি এই অঙ্কটা, তাহলে দেখেন আমরা প্রথমে অঙ্কটা লিখব যে √3 দেওয়া রয়েছে এবং √5 দেওয়া রয়েছে, তার উপরে টু দি পাওয়ার কত আছে? 4 আছে। তাহলে দেখেন আমরা কি করতে পারি, আমরা এটার উপরে 4টা লিখতে পারি, যেহেতু এটা ব্র্যাকেট আকারে রয়েছে, আর √5 এর উপর আমরা লিখতে পারি কত? টু দি পাওয়ার 4। তাহলে ইকুয়াল এই যে 4 রয়েছে, √3 এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার, তার উপরে আমরা লিখতে পারি স্কোয়ার। এই 4টাকে আমি দুইবার ভাঙিয়ে 2 এবং 2 লিখলাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্কোয়ারের রুটটা কেটে দেওয়া। ঠিক একইভাবে এখানেও আমরা করব √5, তার উপরে স্কোয়ার দিয়ে আমরা তার উপরে স্কোয়ার দিচ্ছি। ওকে, আমি কেন এটাকে স্কোয়ার রুট বলছি? আমরা কিন্তু এটাকে রুট বলতে অভ্যস্ত। রুট মানে কিন্তু মূল, আর এটার বাংলা নাম কি? এটার বাংলা নাম কিন্তু বর্গমূল। তাহলে বর্গমূল মানে কি? SQUARE, তার মানে স্কোয়ার রুট। তাহলে নিশ্চয়ই আমরা ভুল বলি, শুধু রুট বলি এটাকে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই যে 2 আর এই যে স্কোয়ার রুট কাটা যাচ্ছে, আমরা কিন্তু এটাকে আর এটাকে কাটি, আসলে আদৌ কিন্তু এটা কাটা যায় না। এখানে কিছু না থাকা মানে উজ্জ্বল অবস্থায় 2 থাকা। ওকে, এই বিষয়টা আমি যে কোনো একটা জায়গায় ব্যাখ্যা করবো। আচ্ছা, আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করেই দিই। এই যে ধরেন এরকম রয়েছে স্কোয়ার রুট হচ্ছে, এখানে কিছু না থাকা মানে কত থাকা? 2 থাকা। আর এই এক্সের পাওয়ার কত? 1। তার মানে এটা এই কারণে এক্স টু দি পাওয়ার এই 1টা উপরে যাচ্ছে আর এখানকার মূলের ভিতরে যেটা আছে সেটা নিচে আসে। ঠিক এইভাবে কিন্তু এটা এক্স টু দি পাওয়ার হাফ হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি বলি এখানে এইরকম রয়েছে, তাহলে এটার মান কত হবে? এক্স লিখবো, এই 4টা উপরে যাবে আর এই মূলের ভিতরে 3টা নিচে আসবে। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। তাহলে এরকম যদি একটা দেখতে পান, এখানে কিছু না থাকা মানে কত ধরে নেবেন? ধরে নেবেন যে এখানে 2 রয়েছে। ঠিক আছে? এই জন্য কিন্তু এটা এই আদলে হাফ হয়ে গিয়েছে, যেহেতু এক্স এর পাওয়ার 1। তার মানে এখানে যা আছে পাওয়ারটা উপরে যাচ্ছে আর মূলের ভিতরে যেটা আছে সেটা নিচে যায়। এই আদলেই কিন্তু হয় এগুলো। তাহলে আমরা এবার কাটাকাটি করতে পারি। স্কোয়ার রুট কাটলাম, মানে এই স্কোয়ার এবং এই রুট কেটে দিলাম আমরা, আর এটা আমরা কেটে দিলাম। তাহলে বলেন তো দেখি কি থাকে আমাদের? 3-এর উপর স্কোয়ার থাকে, তাহলে আমরা 3 স্কোয়ার লিখবো, আর 5-এর উপর স্কোয়ার থাকে, আমরা 5-এর স্কোয়ার লিখবো। তাহলে 3-এর স্কোয়ার মানে 9 × 5-এর স্কোয়ার মানে 25। তাহলে 9 আর 25 যদি গুণ করি, 5 9 45, 5 হাতে কত? হাতে 4, 9 2 18, 8 4 22, তার মানে 225 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। তো একটু বলি, যারা এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন, আর ভিডিওটাতে মাস্ট বি একটা লাইক দেবেন। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্ক্রিনের 52 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 56 বছর এবং 14 বছর, 32 বছর এবং 7 বছর, 36 বছর এবং 9 বছর, 40 বছর এবং 10 বছর। ঠিক আছে, সম্ভাব্য কয়টা উত্তর রয়েছে? 4টা উত্তর রয়েছে এখানে। তো আমরা এই অঙ্কটার ডিটেলস মেথডেও করতে পারি, আবার অপশন টেস্ট করে আমরা শর্টকাটেও অঙ্কটার সলিউশন করতে পারি। তো আমি আপনাদের শুরুতে ডিটেলস মেথডটা একটু দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আসলে শুধু শর্টকাট জানলে কিন্তু আপনাদের মনে থাকবে না, এটা আমি বলে দিলাম। এই জন্য আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে, তারপরে এই ধরনের অঙ্ক ট্রাই করতে হবে। দেখেন, বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল।
পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে যেহেতু বলা হচ্ছে পিতা এবং পুত্রর বর্তমান বয়স, তার মানে অপশনে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সবগুলোই পিতা ও পুত্রের বর্তমান বয়স। আমরা যখন শর্টকাট মেথডে করব তখন কিন্তু অপশনগুলো আমরা টেস্ট করে করব। তো আমি আগে অপশনই টেস্ট করি, এতেই সুবিধা হবে আপনাদের। তাহলে দেখেন আমি ধরে নিলাম যে ক নম্বর অপশনটা রাইট। ধরে নিলাম, যেহেতু আমি জানি না, তাহলে ধরে নিলাম পিতা হচ্ছে 56 আর পুত্র হচ্ছে 14। এটা আমি কিন্তু ধরে নিলাম। এবার আসেন আমি অপশনগুলো মেলাচ্ছি যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। আচ্ছা বলেন তো 14 56 4 গুণ হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে, তার মানে এটা রাইট আছে এই অপশনটার ক্ষেত্রে। এবার বলা হচ্ছে 6 বছর পূর্বে। আচ্ছা 6 বছর পূর্বে মানে কি এই 56টা কত হয়ে যাবে? এই 56টা হয়ে যাবে 50, 6 বছর যেহেতু পূর্বে। আর এই 14টা কত হয়ে যাবে? এই 14টা হয়ে যাবে 8, কেননা যেহেতু 6 বছর পূর্বে যাব, পিতা থেকেও মাইনাস পুত্র থেকেও মাইনাস, 14 থেকে 6 মাইনাস করলে 8 হয়। তাহলে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। আচ্ছা বলেন তো দেখি 8-এর 10 গুণ কি এখানে আছে? নিশ্চয়ই না, তার মানে এই উত্তরটা হবে না, তার মানে ক নম্বর বাদ। এবার আমরা পরেরটাতে যাচ্ছি, খ দেখি হবে কিনা। তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 32 আর 7 আছে, তাহলে 4 7 28 হওয়া উচিত, তার মানে এটা তো শুরুতেই বাদ, তার মানে এইটাই মেলেনি, তাই না? তাহলে এটা বাদ। এবার পরেরটা আসি, বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 4 নং 36 হচ্ছে, তার মানে প্রথম কন্ডিশনটা এ মেনেছে, তার মানে এ উত্তর হওয়ার দৌড়ে এগিয়ে আছে। এবার 6 বছর পূর্বে, তার 6 বছর পূর্বে মানে কি? তাহলে এটা 36 থেকে 30 হয়ে গিয়েছে, আর এটা 9 থেকে 3 হয়ে গিয়েছে, যেহেতু 6 মাইনাস 3। তাহলে এবার কি বলেন তো দেখি 10 গুণ আছে, তাহলে 3-এর 10 গুণ হচ্ছে 30, তার মানে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট। কিন্তু ঘ নম্বর অপশনটা আর আপনাদের টেস্ট করার প্রয়োজন নেই, তবে অপশন টেস্ট করে খুব দ্রুত গতিতে কিন্তু আপনাদেরকে এগুতে হবে, না হলে কিন্তু আপনারা মুশকিলে পড়ে যাবেন। ঠিক আছে? আবার যদি কোনো অঙ্কের অপশন টেস্টে ক নম্বরই উত্তর পেয়ে যান তাহলে তো খুবই ভালো কথা। এখানে গ নম্বরে রয়েছে, এই জন্য এই দুটো টেস্ট করে তারপর গতে আসতে হলো। এবার আমি ডিটেইলস মেথডে আপনাদেরকে করে দিব কিভাবে করা যাবে অঙ্কটা। পিতার বয়স আর পুত্রের বয়স বলেছে, তাহলে আমরা ধরলাম যে পুত্র হচ্ছে, মানে আমরা বাংলা দিয়ে লিখি, আমি ধরবো কি, আমি ধরবো যে ধরি পুত্র হচ্ছে এক্স, মানে পুত্রের বয়স হচ্ছে এক্স, এটা আমি ধরে নিলাম। তাহলে বলেন তো দেখি পিতা কত হবে? পিতা হবে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতা হবে 4x, তার মানে আমরা এটা ধরে নিলাম। এবার আসেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে কী হবে। প্রশ্ন মতে হবে 6 বছর পূর্বে। আচ্ছা 6 বছর পূর্বে মানে কি? 6 বছর পূর্বে মানে পিতা থেকে 6 বছর মাইনাস, এটা তো পিতা 6 বছর মাইনাস, আর পুত্র থেকেও 6 বছর মাইনাস, তাহলে 6 বছর পূর্বের ঘটনা, এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র। তাহলে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, তার মানে পিতার যে বয়সটা সেটা হবে পুত্রের বয়সের 10 গুণের সমান। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করলাম, এইটা যদি আপনারা ভালো করে শিখতে পারেন তাহলে অঙ্ক আপনাদের কাছে একেবারেই ইজি হয়ে যাবে। তাহলে বা 4x মাইনাস 6 ইকুয়াল এখানে হবে 10x মাইনাস 60। তাহলে বা এই 4x এইদিকে থাকলো, 10x এইদিকে আসলে মাইনাস 10x হয়, ইকুয়াল মাইনাস 60 ওইদিকে থাকে, প্লাস মাইনাস 6 এইদিকে আসে প্লাস 6 হয়ে যায়। তাহলে আমরা একটু এইদিকে করি, সরি আমার একটা ফোন এসেছে। তো আমরা যেখানে ছিলাম দেখেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কি হবে, এই 4x থেকে যদি আমরা মাইনাস 10x করি তাহলে মাইনাস 6x পাওয়া যাবে, ইকুয়াল এই মাইনাস 60 আর প্লাস 6, তাহলে কি হবে বলেন তো দেখি, মাইনাস 54 হয়, তাহলে মাইনাস মাইনাস ক্রস করে দিলাম, এক্স ইকুয়াল টু উপরে 54, তার নিচে হচ্ছে 6, তাহলে 6 নং 54, তার মানে 9। তার মানে আমরা বলতে পারি যে পুত্র কত, পুত্র হচ্ছে 9, আর পিতা কত, পিতা তো 4x ধরেছিলাম, তাহলে 4 9 36, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি পুত্রের বয়স 9 বছর আর পিতার বয়স 36 বছর। দেখেন গ নম্বর অপশনটা এক্ষেত্রেও আমরা রাইট হিসেবে বের করে ফেলেছি। তো এইভাবে আপনারা শর্টকাট এবং ডিটেলস এই দুইভাবে আপনারা ট্রাই করতে পারেন। তো এগুলো আসলে যারা একেবারে নতুন আপনারা পরীক্ষার পূর্ব মুহূর্তে শিখছেন তাদেরকে আমি বলি এগুলো আগে থেকে শিখতে হয়, আর পরীক্ষার সময় জাস্ট এই একই ধরনের অঙ্ক 10-12টা করে প্র্যাকটিস করতে হয়। তো একেবারেই আপনারা যদি পড়াশোনা না করে থাকেন তাহলে তো এই জিনিসগুলো বুঝবেন না, বা এই অল্প সময়ে আপনারা কিভাবে কভার করবেন। তবে যাদের একটু প্রিপারেশন আছে, পূর্ব থেকে আপনারা পড়েছেন, তারা যদি এটা কন্টিনিউ করতে পারেন অ্যাটলিস্ট, তাহলে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে আপনারা মিনিমাম 10টা অঙ্ক একদম এই পুরো সিরিয়ালগুলো থেকে, অর্থাৎ 1 থেকে 400 পর্যন্ত যে আমি অঙ্ক করাবো সেগুলো থেকে কমন পেয়ে যাবেন। আর যদি সাজেশনের প্রয়োজন পড়ে তাহলে আমাকে নক দেবেন, ঠিক আছে? আমি যে নম্বরটা বলেছি আমি আরও ডিটেলস বলে দেব ভিডিওর যে কোনো একটা জায়গায়। তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এরপরে দেখেন 53 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 6, তারপরে 17, তারপরে 49, এরপরে 148, বলা হচ্ছে পরবর্তী সংখ্যাটি কত। অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে, সহজ কঠিন মিলায় আসলে এই ধরনের অঙ্ক হয়। তো একটু খেয়াল করেন, প্রথমে যে 6 রয়েছে, এই 6-এর
3 গুণের কাছাকাছি একটা সংখ্যা এখানে আছে, কিন্তু 3 গুণ থেকে কত কম? 1 কম। তার মানে 6কে 3 দ্বারা গুণ করে 1 কম, কত আছে? 17। তার মানে আমরা বলতে পারি 6 গুণন 3, তার মানে 18, তার থেকে 1 মাইনাস করে আমরা 17 পেয়েছি। এভাবে এসেছে, আমরা অনুমান করলাম। এরপরে এই যে 17 আছে, এই 17 থেকে 49 কিভাবে হয়েছে? তার মানে 17 3 গুণ 3 17 51, 51 থেকে 2 মাইনাস করে 49 হয়েছে। তার মানে আমরা বলতে পারি 17 গুণন 3 ইকুয়াল টু কত হয়? 3 17 51 মাইনাস 2 করে কত হয়েছে? 49 হয়েছে। তার মানে এই দুটো আমাদের মিলল। এবার আসেন 49 থেকে 148 কীভাবে হলো? তাহলে আমি লিখব 49 গুণন 3, তাহলে 3 49-এ কত হয়? 3 49-এ 3 নং 3 50-এ 150 থেকে 3 মাইনাস, তাহলে 147। তাহলে 147 থেকে আমাদের হচ্ছে কি হবে বলেন তো দেখি? 3 49-এ কত হয়? 147। 147 এর থেকে 148 তাহলে কিভাবে এসেছে? আমাদের একটু হিসাবটা মনে হয় কোথাও গোলমাল হচ্ছে, আমরা একটু দেখি যে কোথাও প্রবলেম হলো কিনা। দুঃখিত, এখানে 148 না, এখানে 144ই রাইট। যাই হোক, ভিডিওটাতে এই পর্যায়ে হয়তো একটু কিছুটা গোলমাল হয়েছে, তো সেজন্য দুঃখ প্রকাশ করছি। তো দেখেন আমরা আবার কন্টিনিউ করি। তাহলে 6 17 49 144, পরবর্তী সংখ্যাটি কত? এভাবে অঙ্ক। তো আপনাদের যদি পরীক্ষার হলে এরকম অঙ্ক আসে যে ভুল কোনো সংখ্যা দেয়া থাকে, তাহলে আপনারা কিন্তু সেই অঙ্ক দাগাবেন না বা সেই অঙ্ক অ্যান্সার করা থেকে বিরত থাকবেন। তাহলে এটা কত হবে? এটা হবে কিন্তু 144। এবার ঠিক আছে, তাহলে এবার দেখেন 100 পরের সংখ্যাটা কি হবে? পরের সংখ্যাটা হবে ওই 144কে আমরা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 4 12 কত? 2, হাতে 1, 3 4 12, আর 1 13, 13 3, হাতে কত? হাতে হচ্ছে 1 3 1 3 আর 1 4, তাহলে 432 আসলো। তাহলে 432 থেকে এবার কত মাইনাস হবে? হিসাব অনুযায়ী 4 মাইনাস হবে। তাহলে 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস, তাহলে কত হবে? 428 হবে। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। ওকে, তো এই অঙ্কটা কঠিন ছিল, আমি শুরুতেই বলেছি। তো অবশ্যই আপনারা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে যাবেন, যেন পরীক্ষার হলে আপনারা এক্সিকিউট করতে পারেন ঠিকঠাক মতো। এবার আমরা 54তে চলে যাচ্ছি। আমরা একটু আসলে দেখি এ পর্যায়ে যে আমাদের কোথাও এই অঙ্কটাতে ভুল ছিল কিনা বা আমরা ভুল তুলেছিলাম কিনা, আমরা একটু চেক করে দেখি। ঠিক আছে, রাইট, আমরা কিন্তু ভুলই তুলেছিলাম। 6 17 49 144 ছিল, আমরা ভুলে 148 তুলে ফেলেছি। যে বাংলা এবং ইংরেজির যে গণ্ডগোলটা, এই কারণে হয়তো এরকমটা মাথায় আমার ক্যাচ করেছে। তো যাই হোক, আপনারা বিষয়গুলো সাবধানে থাকবেন, পরীক্ষার হলে যেন 4 এবং 8 এই দুটোর মধ্যে প্যাচ না লেগে যায়। এখানে আমারই কিন্তু প্যাচ লেগে গিয়েছে। তো আমরা পরের অঙ্কটা দেখি। 54 বলা হচ্ছে কত মিলিয়নে 10 কোটি হয়? 1000, 50, 10 নাকি 100? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো আমি এখানেই এই অঙ্কটা একটু সলিউশন করে দিচ্ছি, আপনারা একটু দেখেন। তো কি হবে? কত মিলিয়নে 10 কোটি? আচ্ছা বলেন তো 10 কোটি মানে কি? 10 কোটি মানে কিন্তু আমাদের হচ্ছে এই যে আমরা যদি বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কোটির ঘরে 1 দিলে 1 কোটি, তার মানে আরও একটা ঘর বাড়তি হবে। তাহলে 1 0 2 0 3 4 5 6 7 8টা। তাহলে আমরা আবার হিসাব করি কিভাবে? যে আমাদের হিসাবটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি, তার মানে 10 কোটি এটা। তাহলে 1 2 3 4 5 6 7 8টা শূন্য, তাহলে আমরা 10 কোটি পেয়ে গেলাম। এবার কত মিলিয়ন? তাহলে মিলিয়ন মানে কত? 10 লক্ষ। তার মানে 10 কোটিকে আমরা কত দ্বারা ভাগ করব? 10 লক্ষ দ্বারা ভাগ করব। তাহলে কত মিলিয়নে যেহেতু বলেছে, আমরা জানি 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে 10, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 10 লক্ষ। তাহলে কয়টা শূন্য দিয়ে দিব? আমরা 6টা শূন্য দিয়ে দিব। তাহলে আমরা আবার হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, রাইট, এটা 10 লক্ষ। তাহলে উপরেরটা হচ্ছে 10 কোটি আর নিচেরটা 10 লক্ষ। তাহলে কত হচ্ছে আমরা বের করব? 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, আবার এটা আর এটা কাটা, তাহলে কত দেখা যাচ্ছে? 100। তার মানে আমরা বলতে পারি 100 মিলিয়নে 10 কোটি। তার মানে ডি নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখেন পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে। 55 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 0.4 গুণন 0.02 গুণন 0.08 ইকুয়াল টু কত? ওকে, তাহলে আমরা যদি অঙ্কটা তুলি, তাহলে দেখেন আমরা এখানে অঙ্কটা তুলছি। তাহলে বলা হচ্ছে 0.4 গুণন 0.02 গুণন 0.08। তাহলে আমরা যদি এই দুটো মানে শর্টকাটে করতে চাই, তাহলে দেখেন এই 8 আর এই 2 গুণ করবো, 8 2 গুণ 16, আর এই 4 গুণ করবো, 4 16 64। তাহলে আমরা শেষে বসালাম 64, যেহেতু গুণ করে 64 হচ্ছে। এবার আমরা খেয়াল করি যেখানে কয়টা ঘর আছে দশমিকের পরে। দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 1 ঘর। তাহলে 1 2 3 3 2 5 5 ঘর আছে। তাহলে 1 ঘর 2 ঘর
3 ঘর 4 ঘর 5 ঘর পর দশমিক হবে, তার মানে 0.3064। এর সামনে এমনিতে একটা দশমিক বসে যায়, 0.3064। তাহলে কোথায় আছে? তার মানে 0.3064 আছে আমাদের কিন্তু ক নম্বর অপশনটাতেই। তাহলে নিঃসন্দেহে আমাদের ক নম্বর অপশনটাই সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখেন পরের অঙ্কটা। 56 নম্বরে কি বলা হচ্ছে, 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক, মানে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? আসলে এর কথাটা এখানে হবে না, তাহলে কি হবে? এখানে বলা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? আচ্ছা, গড় মানে কি? গড় মানে কিন্তু আমরা জানি, দেখেন গড়ের সূত্রটা আমি লিখে দিচ্ছি। গড় মানে উপরে হচ্ছে রাশির সমষ্টি আর নিচে হচ্ছে রাশির সংখ্যা। তাহলে উপরে কি? রাশির সমষ্টি, নিচে হলো রাশির সংখ্যা, এটা হচ্ছে গড়ের সূত্র। ঠিক আছে, আর রাশির সমষ্টি তার মানে 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে আমরা যদি ডিটেইলসে করি তাহলে দেখেন 1 থেকে 11 পর্যন্ত আমরা যোগ করি, তাহলে যোগ করার সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2। তাহলে n হচ্ছে এখানে সর্বশেষ পদটা, তাহলে 11 ইন্টু 11 আর 1 কত? 12 ভাগ হচ্ছে 2, তাহলে 6 দুগুণ 12, তাহলে 6 11 66। তার মানে এই 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক, মানে একদম 1 2 3 4 5 6 11 পর্যন্ত এর যোগফল হচ্ছে 66। আর মোট কয়টা সংখ্যা আছে এখানে? 11টা সংখ্যা। তাহলে রাশির সমষ্টি কত? 66, আর সংখ্যা কয়টা? 11টা। তাহলে আমরা যদি কাটাকাটি করি 6 11 66, তার মানে 6 হচ্ছে সঠিক উত্তর। এটা হলো ডিটেলস মেথড। এবারে আমরা যদি শর্টকাট মেথড অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখানে যেহেতু গড় চেয়েছে, তাহলে আমরা যদি দেখি সংখ্যাগুলো ধারাবাহিক বা ক্রমিক, তাহলে এই 11 মানে শেষ সংখ্যাটা আর প্রথম সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, যা হবে সেটাই সঠিক উত্তর। তাহলে 11 আর 1 কত হয়? 12, 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 6। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত? 6। তো এইভাবে খুব সহজেই আপনারা এই ধরনের অঙ্ক করতে পারেন। এগুলো হচ্ছে শর্টকাট এবং কুইক মেথড। এবার দেখেন আমরা পরেরটাতে চলে যাই। কি বলা হচ্ছে 57তে? বলা হচ্ছে একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে আমাদের যত তত এই অঙ্কগুলো অ্যান্সার বের করার জন্য করতে হবে কি? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা মুহূর্তেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে 830 যোগ 742 ভাগ কত? ভাগ হচ্ছে 2। তাহলে কত হবে? তাহলে 2 আর 0, তাহলে 2। 4 আর 3 কত হবে? 7। 7 আর 8 কত হবে? 15। তাহলে 1572 ভাগ কত? 2। তাহলে 7 দুগুণ 14, থাকলো 1 17, 8 দুগুণ 16, থাকলো 1 12, 6 দুগুণ 12, তার মানে 786 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটা। এরপর দেখেন পরেরটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাহলে আমরা মৌলিক সংখ্যা যদি হিসাব করি তাহলে 1 থেকে 25 পর্যন্ত, তার মানে আমরা মৌলিক সংখ্যাগুলো লিখি 2 3 5 7, 11 13 17 19, এরপরে রয়েছে 23 29। তো 29 কাউন্ট হবে না, কেননা 25 পর্যন্ত যাইতে বলছে, তাহলে 29টা বাদ। তাহলে কয়টা আছে বলেন তো মৌলিক সংখ্যা? 1 2 3 4 5 6 7 8টা এবং এটা সহ 9টা। তাহলে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 9টি, তার মানে এ নম্বর অপশনটা রাইট। পরে দেখেন 59 কি বলা হচ্ছে, তো আমি একটু উপরে তুলে দিচ্ছি। তাহলে 59 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন। স্ক্রিন থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক কোনটা? নিচে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। এর পুরোটা করতে হবে না, একটা উৎপাদক বের করলেই হবে। তবে যেহেতু আমাদের এটার উৎপাদক করতে হবে, তো সেক্ষেত্রে তো পুরোটা না করে বুদ্ধি নাই, আমরা তো খুঁজে পাবো না যে কোনটা এর উৎপাদক। তাহলে আমরা আগে অঙ্কটা তুলি। অঙ্কটা কি বলা হচ্ছে? অঙ্কটা বলা হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। আসলে পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যেই তো এই ধরনের অঙ্ক আপনাকে করতে হবে, তাই না? এই জন্য এটাই বেস্ট সলিউশন, আমিও এখানেই করে দিচ্ছি আপনাদেরকে, আর আলাদা করে আমি না যাই। তাহলে ইকুয়াল এটা কি হবে? 2y রয়েছে, তার মানে y দিয়ে অঙ্কটার কাজ করতে হবে। তাহলে x স্কোয়ার মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি থাকে বলেন তো? y স্কোয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে 1, এটা থাকে। তাহলে ইকুয়াল x স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা সূত্র ফেলি তাহলে খেয়াল করেন কি হবে? তাহলে a স্কোয়ার মাইনাস, তার মানে y স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে y ইন্টু b বলতে কি 1 প্লাস হচ্ছে 1 এর উপরে স্কোয়ার। তো খেয়াল করেন এই লাইনটা ক্যালকুলেশন করলে আবার উপরের লাইনটাই হবে, এই কারণে আমরা এটাকে সূত্রের আদলে সাজালাম। তাহলে x তার উপর আমরা স্কোয়ার দিলাম মাইনাস, এটা সূত্র কি হবে? y মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার। নিশ্চিতভাবেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই আদলে পড়েছে। এবার এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি এখানে। তাহলে কি হবে বলেন তো দেখি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? তাহলে এটা হলো a আর এটা গোটাটা হচ্ছে b, তাহলে a প্লাস একবার b আরেকবার a মাইনাস b, তাহলে a মাইনাস আরেকবার b। ঠিক আছে,
তাহলে কেন এটা প্লাস হলো, এখানে তো মাইনাস ছিল, এই যে সূত্রের মাইনাস দ্বারা এটাকে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, আর সূত্রের মাইনাস দ্বারা এটাকে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে আমরা একটু উত্তরটা খুঁজি, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এই যে এই অপশনটাই কিন্তু এখানে রয়েছে, তার মানে এ নম্বর অপশনটা রাইট। আমরা একটু যদি বি দেখি, তিনটাই প্লাস, এটা তো হবে না। দেখি এক্স মাইনাস, এটা তিনটাই মাইনাস, এটাও হবে না। এটা ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়ানটা সামনে, এটাও হবে না। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এ নম্বর অপশনটা রাইট। এক্ষেত্রে কিন্তু উত্তরগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, অনেক সময় এই ধরনের অঙ্ক করতে দাগানোর সময় কিন্তু ভুল হয়ে যায়। ওকে, একটু মাথায় রাখবেন। এবার দেখেন পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে, 60 নম্বরে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা এখানে আকার হবে 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? তো এই অঙ্ক যদি আমরা করি তাহলে দেখেন সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে। তো এই অঙ্কটা নর্মালি আমরা এখানে করতে পারবো না, কেননা জায়গা একটু কম। আমি যেহেতু বুঝাই দেব আপনাকে, তো সেক্ষেত্রে একটু বড় জায়গায় আমি চলে যাই, ঠিক আছে? তো দেখেন এখানে কি লেখা রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজাকে অঙ্কন করি। তো দেখেন এই হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম এটা সমকোণী ত্রিভুজ? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো আমরা যদি ধরে নেই যে এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি, মনে রাখতে হবে যে এই এসি মানে হচ্ছে এখানকার অতিভুজ, মনে থাকবে, সবচেয়ে বড় যে বাহুটা সেটাই হচ্ছে অতিভুজ। এবি হচ্ছে এখানকার লম্ব, আমরা যদি বলি এবি ইকুয়াল টু হচ্ছে কি লম্ব, আর এখানকার বিসি হচ্ছে ভূমি, বিসি ইকুয়াল টু ভূমি। আমরা একটু ডিটেলস করি এই অঙ্কটা, আপনাদের অনেকেরই প্রবলেম থাকতে পারে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তার মানে লম্বটা ছোট। তাহলে ভূমিটা আমরা যদি ধরি এক্স, তাহলে লম্বটা হবে এক্স। যেহেতু বলেছে একটি সমকোণী ত্রিভুজের লম্বটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাহলে ভূমি এক্স, তাহলে লম্ব এক্স মাইনাস 2, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তার মানে অতিভুজটা ভূমি অপেক্ষা এটা 2 সেন্টিমিটার বড়, তার মানে এক্স প্লাস 2। এই যে দেখেন আমরা কিন্তু জিনিসটা পড়লাম এবং লিখে ফেললাম। এবার বলা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য কত। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে দেখেন কি আসে। বলতে পারি যে অতিভুজের উপরে স্কোয়ার, আমরা সূত্রটা আগে লিখি, অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এই হচ্ছে আমাদের কিসের সূত্র? পিথাগোরাসের সূত্র, যেটা সমকোণী ত্রিভুজ হইলেই কেবল কাজে লাগে। তো অতিভুজ কি দেওয়া আছে? এক্স প্লাস 2, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 2 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল লম্ব কত? এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 তার উপর কি হোল স্কোয়ার প্লাস ভূমি কত? এক্স, তার মানে এক্সের উপর স্কোয়ার, আমরা এটা বলতেই পারি। এখন এই ক্যালকুলেশনটা আমরা একটু এইখানে করি, তাহলে বা বলেন তো এক্স প্লাস 2 হোল স্কোয়ার, তার মানে সূত্র পড়তেছে, সূত্র কিসের পড়তেছে? এ প্লাস বি হোল স্কোয়ারের, তার মানে আমরা এভাবে বসাতে পারি এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab বলতে 4x হচ্ছে, কেননা 2 ইন্টু এ বলতে এক্স আর বি বলতে 2, তাহলে প্লাস বি স্কোয়ার বলতে 4 হচ্ছে, তার মানে 4-এর উপর স্কোয়ার, তাই না? মানে 2-এর উপর স্কোয়ার, তাহলে আবার এটা মাইনাসেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। খেয়াল করেন এই যে এটা সূত্র আমরা বসাইলাম, প্লাস আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের পুরো লাইনটা। তাহলে বলেন তো বা এই যে উভয় দিকের আমরা 4r4 আর এই যে এটা আর এটা আমরা কেটে দিতে পারি, এই 4r4 আমরা কেটে দিতে পারি। একই রকম দুইটা দেখতে যদি হয় তাহলে আমরা কেটে দেব। তাহলে এইদিকে আছে 4x আর এইদিকে মাইনাস 4xটা এইদিকে আসলে প্লাস 4x হয়ে যাচ্ছে। আর এইদিকে কত আছে বলেন তো দেখি? এইদিকে আছে কিন্তু এক্স স্কোয়ার, শুধু রয়েছে এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকলো এইদিকে। তো দেখেন এই এক্স স্কোয়ার এইদিকে থাকা অবস্থায় আমরা যদি একটা কাজ করি যে এটাকে যদি আবার এইদিকে ট্রান্সফার করি, আসলে উভয় দিকে কাটা, এই যে আমি কেটেছি, এই কাটাটা অনেকে নাও বুঝতে পারেন, তো আমি একটু মুছে দিচ্ছি এখানে। আপনারা হয়তো ভাবছেন যে কিভাবে কাটা গেল আসলে জিনিসটা। তো দেখেন আমি একটু অন্য কালার ব্যবহার করে আপনাদের একটু দেখাই, এই যে এখানে একটু দেখাই, বা পুরো এই জিনিসটাকে আমি বাম দিকে নিয়ে আসতেছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার, এই যে দেখেন এটা থেকে আসা শুরু হলো, প্লাস 4x মানে চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে, মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার দেখেন এই এক্স স্কোয়ার কাটা, ঠিক আছে, এই যে 4 এই যে 4 কাটা, তাহলে কত থাকে বলেন তো দেখি? এখানে কিন্তু থাকে আমাদের 4x হচ্ছে 8x, বা আমরা লিখতে পারি 8x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 0। তাহলে বা আমরা যদি এখান থেকে x কমন নেই তাহলে 8 মাইনাস এক্স ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা বলতে পারি হয়
এই এক্স ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি মাইনাস এক্স, এই যে এইটা ইকুয়াল টু 0, মাইনাস এক্স তার মানে 8 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাই না? এই যে এটা একবার 0 আর এটা একবার এক্স ইকুয়াল টু একবার 0 হয়েছে। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে, বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 8, তাহলে মাইনাস মাইনাস ক্রস, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম, 8 পেলাম। তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি, এই এক্স এর মান আমরা পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি আমরা 8, ওকে, প্লাস 8। এটার মান কত পাচ্ছি, 10 পাচ্ছি, 8 2 10। এটার মান কত পাচ্ছি, 8 থেকে 2 গেলে 6 পাচ্ছি। তাহলে একটা 6, একটা 8 আর একটা 10। কি বলা হচ্ছে, অতিভুজের মান কত? তাহলে অতিভুজের মান কত, 10। তাহলে নিশ্চিতভাবে আমাদের সঠিক উত্তরটা কত, 10। এই অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে, আমি ডিটেইলস আপনাদেরকে করে দিলাম। তবে আপনাদের যদি এই সম্পর্কে পূর্ব ধারণা ভালো থাকে তাহলে আপনারা কিন্তু গেজও করতে পারবেন যে এটার উত্তর কত হবে। তো আমি একটু বলে দেই, সমকোণী ত্রিভুজগুলো গঠন হয় যেখানে 3 4 5 এভাবে, তারপরে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10 এভাবে, আবার গঠিত হতে পারে 5 12 13 এভাবে, ঠিক আছে, আবার গঠিত হতে পারে 9 40 41 এভাবে, নানাভাবে কিন্তু সমকোণী ত্রিভুজ গঠিত হয়। তো এগুলোর মধ্যে কমন একটা বিষয় রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে একটু খেয়াল করে আপনারা দেখবেন যে এই 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার যা হবে 5-এর স্কোয়ারও তাই হবে। তাহলে 3 3 9 4 4 16, 16 9 25, 5-এর স্কোয়ার 25। এই 6-এর স্কোয়ার 8-এর স্কোয়ার যা হবে 10-এর স্কোয়ারও তাই হবে। তাহলে 6 6 36, 8 8 64, 64 আর 36 100, আর 10 10 100। ঠিক একইভাবে 5 5 25, 12 12 144, 25 আর 144 হয় 169, 13 13 169, এইভাবে কিন্তু মিলে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বুঝতে পারি যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব যদি ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট হয়, অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড় হয়, তাহলে দেখেন তো এখানকার ডিস্টেন্সগুলো কত কত, এটা থেকে এটা 2, এটা থেকে এটা 2, তার মানে এটা মিলে যাচ্ছে। আর এখানে অতিভুজ মান চেয়েছে, অতিভুজের মান, তাহলে অতিভুজের মান কত হবে, 10। এভাবেও আমরা কিন্তু গেজ করতে পারি বিষয়টা, যদি আমাদের পূর্ব ধারণা এখান থেকে থাকে। আর যদি ধারণা না থাকে তাহলে তো যেভাবে করে দিলাম ওভাবেই করতে হবে, এবং এই অঙ্কটা করার আর কোনো শর্টকাট ওয়ে কিন্তু আমাদের নেই, ঠিক আছে। তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 61 নম্বরে দেখেন কি বলা হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, ঠিক আছে। তাহলে 12 ভাগ 15, 5 ভাগ 6, 11 ভাগ 14, 17 ভাগ 21, চারটা অপশন রয়েছে। ছোটটা খুঁজে বের করতে হবে আমাদের। তাহলে আমরা কি করব, আমরা কম্পেয়ার করব। ঠিক পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে আপনারা এটা আর এটা দাগ দেবেন। 12 আর 6 গুণ করলে 72, প্রথমটার নিচে বসাবেন। 15 আর 5 গুণ করবেন, 5 15 75, দ্বিতীয়টার নিচে বসাবেন। কোনটা ছোট, যেহেতু ক্ষুদ্রতম বের করতে বলেছে, কোনটা ছোট, 72 ছোট 75 বড়, তাই এটাকে আপনারা ক্রস করে দেবেন। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, ঠিক আছে, এই এ এবং সি এর মধ্যে কম্পেয়ার। তাহলে 12 আর 14 আমরা গুণ করব। 14 আর 12 গুণ করলে কত হয়, আলাদা জায়গায় আপনারা একটু গুণ করে দেখেন। 12 আর 14 গুণ করলে কত হয়, তাহলে 4 12 48, হাতে কত, একবারই তো গুণ করেছে, 12 1 12, তাহলে 8 4 2 6, 168, তাহলে 168 আমরা এটার নিচে বসাবো। এবার 15 আর 11 আমরা যদি গুণ করি, তাহলে 11 আর 15 গুণ করলে কত হয়, 5 11 55, এক ঘর কাটা, 5 11 55, তাহলে 5 5 5 10 0, হাতে 1 5 আর 1 6, 605। তাহলে আমরা এখানে 168 বসালাম, আর এখানে আমরা বসালাম 11 15, তো এতগুলো হওয়ার কথা না। তো দেখি একটু কোথাও ভুল হচ্ছে কিনা আমার। 5 এর 5, 5 5 10 0, হাতে 1, তাহলে দেখি 11 আর 15 আবার গুণ করি আমরা। তাহলে কত হচ্ছে, 5 1 5, 5 1 5, এক ঘর কাটা, 5 1 5, 5 1 5, তাহলে 5 5 5 10 0, হাতে 1, 5 আর 1 6, তাহলে 11 15 তো এতগুলো হওয়ার কথা না, কিন্তু তারপরে এতগুলো হচ্ছে কেন আমি বুঝতেছি না, কোথাও মনে হয় গুণ করতে ভুল হচ্ছে। যাই হোক, অনেকগুলো অঙ্ক করালে এরকম হয় মধ্যে মধ্যে প্রবলেম। তাহলে আমরা আবারও গুণ করি 15 আর 11, হ্যাঁ 15 আর 11। ও সরি, দেখছেন কোথায় ভুল হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখানে তো ঠিকই ছিল, উপরে 11 ছিল, তাহলে আমরা গুণ করি 11 ভাগ 15, ঠিক আছে। আমি একটুটা মুছে দিই এই অঙ্কটা আমি আবারও করানোর চেষ্টা করি। তো দেখেন, তো মাথা অনেক সময় গোলমাল করতেই পারে এই ধরনের অঙ্ক, মানে একটা থেকে আর একটাতে সুইচ করলে কিন্তু মাথায় প্রবলেম হয় অনেক সময়। তো আমি আবার করছি। তো যাই হোক, এই অঙ্কটা ওই সিস্টেমে আমি করাবোই না, আমি একটা নতুন সিস্টেম আপনাদেরকে শেখাচ্ছি। এখানে তো গুণ করতে অনেকটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আমি নতুন একটা সিস্টেমে আপনাদের নিয়ে যাচ্ছি, এভাবে কম্পেয়ার করব না। আপনারা খেয়াল করেন তো, 15 থেকে 12 বাদ দিলে কত হয়, 3। আচ্ছা, 6 থেকে 5 বাদ দিলে কত হয়, 1, ওকে। এবার 14 থেকে 11 বাদ দিলে কত হয়, 3, 11 12 13 14 3, রাইট। এবার যদি আপনাদের বলি যে 21 থেকে 17 বাদ দিলে কত হয়, 18 19 20 21, তাহলে 4 হয়, ওকে। এভাবে আপনারা লিখে ফেলবেন। লিখে ফেলার পরে এই 12কে এই 3 দিয়ে ভাগ করবেন, কত হয় বলেন তো দেখি, 3 4 12 4। এই 5কে এই যেহেতু বিয়োগফল 1 দ্বারা ভাগ করবেন, কত হয় 5।
এই 11কে 3 দ্বারা ভাগ করবেন, তাহলে 3 তিরিখা 9, 9 দশমিক সামথিং। ওকে, আর এই মানে 3 তিরিখা 9, তার মানে 3 দশমিক সামথিং। আর এই 17কে 4 দ্বারা ভাগ করবেন, 4 4 16, 4 দশমিক সামথিং। আচ্ছা বলেন তো দেখি কোন সংখ্যাটা সবচেয়ে ছোট এখানকার মধ্যে? সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু আমাদের এইটা, দেখেন খেয়াল করে, 3 দশমিক সামথিং। তার মানে নিঃসন্দেহে আমাদের সি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, তো এই পদ্ধতিটাও কিন্তু মোটামুটি অনেক হচ্ছে মানে পারফেক্ট একটা পদ্ধতি। এই পদ্ধতিতেও আপনারা যখন দেখবেন যে গুণ করতে আপনাদের প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আপনারা এভাবে কম্পেয়ার করে নেবেন। ঠিক আছে, তো যাই হোক, ওই পদ্ধতিটা এক্ষেত্রে গুণ করতে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা কিন্তু এই পদ্ধতিতে সুইচ করলাম। আপনি খেয়াল করবেন ওইভাবে গুণ করেও আপনারা ডিসিশন নিতে পারেন, অথবা এভাবেও আপনারা চিন্তা করে ডিসিশন নিতে পারেন। এবারে দেখেন 62 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 8 টু দি পাওয়ার এক্স প্লাস 1 হলে এক্স এর মান কত? আমাদের এটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার এক্স প্লাস 1। কার মান দরকার? এক্স এর মান দরকার, মানে এক্স ইকুয়াল টু হোয়াট? তাহলে এই মানটা বের করার জন্য বা আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, আমরা একটা সূত্র জানি যে বেজ ইকুয়াল যদি বেজ হয় তাহলে আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। মনে রাখতে হবে আপনাদের, বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। তাহলে ইকুয়াল বলেন তো 8 মানে 2 এর উপর কিউব কিনা? তাহলে এই কিউব দ্বারা মানে এই 2 এর পাওয়ার যেহেতু হচ্ছে, আমরা এটাকে এক্স প্লাস 1 এটার সাথে ইন্টু আকারে রাখলাম, কেননা পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে বা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3x প্লাস হচ্ছে 3। তাহলে কি হবে, এই 2 আর 2 বাদ যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি বা এই পাওয়ার আর পাওয়ার আমরা লিখবো এক্স প্লাস 1 ইকুয়াল টু 3x প্লাস 3 লিখে ফেললাম। তাহলে বা এই এক্স এইদিকে থাকলো, এটা যদি এইদিকে আসে মাইনাস 3x হয় ইকুয়াল টু 3, এই এক ওইদিকে গেলে মাইনাস 1 হয়। তাহলে বলেন তো মাইনাস 2x ইকুয়াল টু 2 হয় কিনা? অবশ্যই। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু উপরে 2 তার নিচে মাইনাস 2, কাটাকাটি হইলে মাইনাস 1 থাকে, তার মানে মাইনাস 1 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ডি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, আমি যদি কোথাও ভুল না করে থাকি তাহলে স্পেসিফিকভাবে এটাই হবে ক্যালকুলেশন। এই পর্যায়ে একটু বলি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দেন। ওকে, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা। এবার মুছে দিয়ে আমি পরেরটা করছি। তো দেখেন 63 থেকে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 70 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি? আচ্ছা, একটা ত্রিভুজ, যে কোনো ধরনের একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম। তো ধরেন এই হচ্ছে একটা ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ বানালাম, বানানোর পরে আমি ধরলাম এটা এ, এটা হলো বি, আর এটা হলো সি। তাহলে একটি ত্রিভুজের দুটি কোণ, একটা 60 একটা 70, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 70। আমরা ধরে নিতে তো আর দোষের কিছু নাই, তাই না? এবার বলছে অপর কোণটি কত, তার মানে কোণ সি ইকুয়াল টু হোয়াট এখানে। তাহলে আপনারা কি নিশ্চয়ই জানেন যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বলেন তো দেখি এই দুটো মিলে কত হয়েছে? 7 6 13 130। তাহলে 180 থেকে যদি আমি 130 বাদ দেই তাহলে কত ডিগ্রি থাকে? 50 ডিগ্রি। তার মানে নিশ্চিতভাবেই বলা হচ্ছে অপর কোণটার মান হবে 50 ডিগ্রি। তার মানে সি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। যদি যোগ বিয়োগ ঠিক থাকে তাহলে অবশ্যই এই সি নম্বর অপশনটাই এখানে সঠিক উত্তর আমাদের হবে। ওকে, তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি, এটা একটু আমি মুছে দিচ্ছি। 64 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? তো মনে রাখবেন আপনারা যে এটা ধরেন একটা গাড়ির চাকা, এই চাকাটা একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই চাকাটা যদি অর্ধেকটা ঘোরে তাহলে কিন্তু 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই চাকাটা যদি 4 ভাগের 1 ভাগ ঘোরে তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন যে চাকাটা যদি কয় ভাগের কয় ভাগ ঘোরে, চাকাটা যদি আপনাদের এরকম ঘোরে তাহলে হয় 90 ডিগ্রি, চাকাটা যদি পুরো অর্ধেকটা ঘোরে তাহলে হয় 180 ডিগ্রি, চাকাটা যদি পুরোটা ঘোরে তাহলে একটা সার্কেল কমপ্লিট হয়, তাহলে একটা বৃত্ত কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যদি চাকাটা একবার ঘোরে 360 ডিগ্রি, যদি দুইবার ঘোরে তাহলে 720 ডিগ্রি, 360কে 2 দ্বারা গুণ, যদি 1.5 বার ঘোরে তাহলে একবার 360 আর একবার 180, এভাবে হবে হিসাবটা। এবার আমরা আসি যে বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, তার মানে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে এটা জানতে চাচ্ছে। তার মানে আমরা এই মিনিটকে যদি সেকেন্ডে রূপান্তর করি তাহলে আমরা বলতে পারি 60 সেকেন্ডে ঘোরে 12 বার। তাহলে আমি যদি বলি 1 সেকেন্ডে কতটুকু ঘোরে, 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে, তার মানে এতবার হবে। আবার আমি যদি উল্টো দিক থেকে চিন্তা করি যে 5 সেকেন্ডে কতবার ঘোরে, তাহলে আমরা হিসাবটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা একটু হিসাব করি যে 60 সেকেন্ডে ঘোরে 12 বার, 1 সেকেন্ডে ঘোরে উপরে 12 তার নিচে 60। তাহলে এবার 5 সেকেন্ডে ঘোরে কতবার, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি উপরে 12 গুণন 5 ভাগ হচ্ছে 60।
দেখেন তাহলে 5 12 60 12 12 12 কাটা তাহলে 1, তার মানে চাকাটা 5 সেকেন্ডে একবার ঘুরবে, তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি, তার মানে সঠিক উত্তর এ। ঠিক আছে, 66 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 3 5 ডট 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 যোগ 19, বলা হচ্ছে যে এটার মান কত, তার মানে এটা যোগফল কত। তাহলে আমরা যদি নর্মালি একটু করি তাহলে দেখেন 1 তারপরে 3 তারপরে 5 তারপরে 7 তারপরে 9, 2 2 করে ডিস্টেন্স না, তার মানে এখানে সাধারণ অন্তর হচ্ছে 2, তাহলে 11 তারপরে 13 তারপরে 15 17 19, যোগ করা খুবই সহজ। 9 আর 7 যেহেতু অল্প কয়েকটা সংখ্যা, 16 16 আর 5 21 21 আর 3 22 তে 24 24 আর 1 25 25 আর 9 কত? 25 আর 9 34 34 আর 7 কত? 41 41 আর 5 46 আর 1 47 আর 3 50 50 এর শূন্য হাতে 5 5 আর 1 6 আর 1 7 আর 1 8 আর 1 9 আর 1 10, তাহলে 105। তার মানে আমাদের কত হচ্ছে? 10, তার মানে কত হচ্ছে? 100 হচ্ছে, তার মানে ডি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। ওকে, যোগ কোথাও ভুল হলো কিনা আমি একটু দেখি। তাহলে 9 আর 7 16 16 16 আর 5 17 18 19 20 21 21 আর 3 22 তে 24 24 আর 1 25 25 আর 9 কত হচ্ছে? 26 27 28 29 30 31 32 33 34 34 আর 7 কত? 35 36 37 38 39 40 41 41 আর 5 কত? 46 আর 1 47 আর 3 50 50 এর শূন্য হাতে 5 5 আর 1 6 6 আর 1 7 7 আর 1 8 8 আর 1 9 9 আর 1 10, তার মানে 100। জেনুইনলি এর উত্তর হচ্ছে 100। এখন এখানে আমরা ছোট সংখ্যা ছিল জন্য আমরা কিন্তু এইভাবে নর্মালি যোগ করলাম, তাহলে যোগফল আমরা খুঁজে পেলাম 100, তাই আমরা সঠিক উত্তর দাগালাম 100কে। এখন যদি এই অঙ্কটা এখানে 19 না হয়ে 99 হতো তাহলে তো আমরা ঝামেলায় পড়ে যেতাম, তাই না? এই জন্য দুটো সূত্র রয়েছে। সূত্র কি? একটা হচ্ছে শেষ পদ বা এনতম পদ বের করার সূত্র, একটা হচ্ছে সমষ্টি বের করার সূত্র। তো এর আগের লেকচারে আমি এরকম একটা অঙ্ক করে দিয়েছি, জন্য এটা কিন্তু আমি করে দিলাম না। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এটা দেখা শেষ করে ওই ভিডিওটাও দেখবেন আপনারা। আর যারা দেখেছেন তারা তো এটা বের করতে পারেনি, আর আমি নর্মালি একটু ক্যালকুলেশন করে দিলাম। এবার আসেন 67তে, বলা হচ্ছে একটি পঞ্চভুজের সমষ্টি কত? আচ্ছা, পঞ্চভুজের সমষ্টি তার মানে নিচে কোণ আছে, প্রত্যেকটাই কোণ, তাহলে কোণ দেওয়া রয়েছে, বলা হচ্ছে 4 সমকোণ। আচ্ছা বলেন তো 1 সমকোণ মানে কত ডিগ্রি? 90। তাহলে 4 সমকোণ মানে 4 নং 36, তার মানে এখানে 4 সমকোণ থাকা যে কথা 360 ডিগ্রি থাকাও একই কথা। 6 সমকোণ, তাহলে 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 6 নং 54, তার মানে এটা 540 ডিগ্রি, এই অ্যান্সারটার সমতুল্য। 8 সমকোণ, তার মানে 8 নং 72 720 ডিগ্রি। 10 সমকোণ, তার মানে 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 10 সমকোণ মানে 900 ডিগ্রি, তাই না? 10কে 90 দ্বারা গুণ, এইভাবে জিনিসটা হচ্ছে। তো এবার আসেন আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটা পঞ্চভুজ অঙ্কন করে দেখাই। তাহলে মনে করেন এটা 1 2 3 4 এবং এটা একটা পঞ্চভুজ। কয়টা বাহু রয়েছে এর? কয়টা বাহু? 1 2 3 4 5টা বাহু, এবং এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 5টা কোণের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে এটার সমষ্টি কত, এই কোণগুলোর সমষ্টি কত? আপনারা একটা ট্রিক্স অবলম্বন করবেন। আচ্ছা বলেন তো দেখি আপনারা জানেন কিনা যে একটা ত্রিভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন করে 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে, কত সমকোণ? 2 সমকোণ। এই তথ্যটা নিশ্চয়ই সবার কাছে আছে। এখন আপনারা করবেন কি, এই পঞ্চভুজটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় সেটা চিন্তা করবেন। তাহলে ত্রিভুজ বানানো যাচ্ছে একটা, এখানে একটা ত্রিভুজ বানানো যাচ্ছে 2টা 3টা, তার মানে এটা হলো 2 নম্বর, মানে এটা 2 নম্বর ত্রিভুজ। তাহলে এখানে টা লিখেছি, এই টাটা বাদ দিচ্ছি আমি। এটা হলো 1 নম্বর ত্রিভুজ, এটা হলো 2 নম্বর ত্রিভুজ, এটা হলো 3 নম্বর ত্রিভুজ। তবে খেয়াল রাখতে হবে যে কোনো বাহুকে যেন মানে হচ্ছে ছেদ না করে। যেমন আমি যদি বলি যে এটা একটা ত্রিভুজ, এই যে এটাকে ছেদ করেছে, এটা কিন্তু হবে না, এই জন্য এটা বাদ। তাহলে কয়টা ত্রিভুজ পাওয়া গেল? 3টা। তাহলে একটা ত্রিভুজ কয় সমকোণ? 2 সমকোণ। 2টা ত্রিভুজ আরও 2 সমকোণ, 2 সমকোণ 4 সমকোণ, আর একটা ত্রিভুজ 6 সমকোণ। তাহলে একটা পঞ্চভুজ কত সমকোণ তৈরি করতে পারে? 6 সমকোণ বা 540 ডিগ্রি তৈরি করতে পারে। তাহলে আমরা যদি কত ডিগ্রি হিসাব করি, এটা 180, এটাও 180, এটাও 180, তাহলে 3 18 54, তার মানে 540 ডিগ্রি হচ্ছে। আর 540 ডিগ্রি মানে তো 6 সমকোণ, তাই না? এটাকে যদি আমি 90 দ্বারা ভাগ করি তাহলে 0 0 কাটা 6 নং 54, তার মানে 6 সমকোণ নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 68তে দেখেন বলা হচ্ছে কি, দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটি কত? ওকে, তো আমাদের কিন্তু সংখ্যা দুটি বের করতে বলেছে যে সংখ্যা দুইটা কত। তাহলে একটা দেওয়া আছে 7 আর একটা 5, তাহলে আমরা ধরে নিতে পারি একটা সংখ্যা 7x আর একটা সংখ্যা হচ্ছে 5x। তাহলে আমরা ধরে নিলাম এখান থেকে, যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা ধরে নিলাম।
এবার বলা হচ্ছে লসাগু 140। আচ্ছা, এই দুটো সংখ্যারই লসাগু তো 140, তাই না? তাহলে আমরা একটু 7x এবং 5x এর লসাগু করে নিই। তাহলে লসাগু করে নিলে x কমন যায়, থাকে 7, 5। তাহলে 5 সাথে 35, 35x। তার মানে এই দুটো সংখ্যার লসাগু আমরা প্রশ্ন মতে বলতে পারি যে লসাগু হচ্ছে 35x। এই যে দেখেন, এখান থেকে আমরা বের করলাম 35x লসাগু। তাহলে লসাগু দেওয়া আছে কত? 140, তার মানে 35x মানে 140। তাহলে বা বলেন তো x ইকুয়াল টু কী হবে? উপরে 140, তার নিচে 35। যদি আমরা কাটাকাটি করি, 35 দুগুণ 70, 70 দুগুণ 140, তার মানে 4 35 140। তাহলে 35কে একটু 4 দ্বারা গুণ করি, 4 5 20, 0 হাতে 2, 3 4 12 আর 2 14, রাইট? তার মানে 4 হচ্ছে। তাহলে যদি 4 হয় তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি 4 দ্বারা এটাকে গুণ, 4 7 28 একটা সংখ্যা, আর 4 দ্বারা এটাকে গুণ, 4 5 20 একটা সংখ্যা। তার মানে কি দাঁড়াচ্ছে বলেন তো? একটা 28 আর একটা 20। তাহলে কোথায় আছে অ্যান্সারটা? এই ডি নম্বর অপশনটা রাইট। দেখেন 28 এবং 20, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি ইম্পর্ট্যান্ট লিখে দিলাম। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। ওকে, তো এবার দেখেন পরেরটা। বলা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এখন এই অপ্রকৃত কথাটা বলার সাথে সাথে আপনার মাথায় কি আসছে? আপনার মাথায় আসা উচিত যে আমি যদি বলি নিচে 5 উপরে 2, এটা একটা ভগ্নাংশ। আবার যদি বলি উপরে 5 তার নিচে 2, এটাও একটা ভগ্নাংশ। মনে রাখবেন, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কারণ কি? কারণ ভগ্নাংশের উপরে ছোট সংখ্যা থাকা মানে এটা প্রকৃত ভগ্নাংশ, আর উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যেহেতু বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে অবশ্যই উপরে বড় আছে, নিচে ছোট আছে। তাহলে দেখেন, এটাতে অপ্রকৃত যেহেতু বলেছে, তার মানে এটা নিশ্চয়ই উত্তর হবে না, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে বাকি থাকলো কয়টা? 1টা 2টা 3টা। এই 3টারই উপরে কি সংখ্যা? বড় সংখ্যা। এই 3টা হতে পারে। এবার বলেছে ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1। আচ্ছা, তাহলে লব আর হরের পার্থক্য 1, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, ঠিক আছে। 5 থেকে 3 বাদ দিলে 2, এটা হবে না। 5 থেকে 4 বাদ দিলে 1। এবার এই দুটো কিন্তু কাটা গেল, থাকলো কি? ডি আর এ এখন পর্যন্ত টিকে আছে। এবার বলো যে তাদের সমষ্টি 7। আচ্ছা, 4 আর 3 7, 5 আর 4 9, তার মানে এই লাস্ট কন্ডিশনটা মেনেছে শুধু এ, তার মানে ডি নম্বরটাও বাদ। এইভাবে আপনারা যদি, এটাকে আমি বলি মজা করে যে অঙ্কের ট্রান্সলেশন, আপনারা যখন অঙ্ক পড়বেন আর অঙ্ক করতে পারবেন, অঙ্ক পড়বেন আর অঙ্ক করতে পারবেন, তখনই বুঝবেন যে আমি অঙ্কে মোটামুটি একটা পারদর্শিতা অর্জন করেছি। এটাই হচ্ছে আসল কথা। নচেত আপনি কিন্তু কখনোই এই কথাটা বলতে পারবেন না। তারপরেও আমি বলি যে আমি মোটামুটি অঙ্ক পারি এবং এখনও অঙ্ক শিখছি, আমি এখনও ছাত্র। মনে রাখবেন যে অঙ্কের আমি 1% জানি না, অন্তত এতটুকু আমি শিখেছি অঙ্ক করে যে আমি এর 1% জানি না। ওকে, তো আপনি যত জানবেন, আপনার জানার পরিধি যত বাড়বে, আপনি তত বুঝবেন যে আমি অনেক ক্ষুদ্র জিনিস জানি, এর কিছুই আমি জানি না। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন 70 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি 30 লিটার পরিমাণ মিশ্রণে হবে, এখানে মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অনুপাত হবে 3:7। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং খুব সহজে এই ধরনের অঙ্ক করা সম্ভব, যেহেতু এখানে যা আছে তার উল্টো জিনিসটা এখানে আছে। এই জন্য এই ধরনের জিনিস ক্যালকুলেশন করা অনেক সহজ। কি করবেন আপনারা? শর্টকাট, সুপার শর্টকাট নিয়মটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু উপরে তুলে দিই, এটা উপরে তুলে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি একটু উপরে তুলে দিলাম এই জিনিসটাকে। তাহলে কি বলা হচ্ছিল যে মোট লিটার হচ্ছে 30, মোট মিশ্রণ, এতে অ্যাসিড আর পানি আছে 7:3, আর পরে একটা নির্দিষ্ট পরিমাণ পানি মিশাইছে, মেশানোর পরে অনুপাতটা রিভার্স হয়েছে বা উল্টে গেছে। আপনারা কি করবেন এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে? মোট মিশ্রণটাকে আপনারা উপরে লিখবেন, লেখার পরে যে ছোট সংখ্যাটা আছে এই অনুপাত দুটোর মধ্যে কোনটা সংখ্যা ছোট? 3 সংখ্যাটা ছোট, ওই 3 দ্বারা ভাগ করবেন। ভাগ করার ফলে যেটা পাবেন তাকে আপনারা অনুপাতের পার্থক্য, অর্থাৎ আচ্ছা বলেন তো 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4। আবার 3 থেকে 7 বিয়োগ করলেও কত হয়? 4। মানে ধনাত্মক পার্থক্যটা আপনারা নেবেন, একে এটার দ্বারা গুণ করবেন, তাহলে সাথে সাথে উত্তর বের হয়ে আসবে। তাহলে 3 × 30, 10, 4 × 40, তার মানে সঠিক উত্তর হচ্ছে 40 লিটার। আমি আবার একটু বলছি, দেখেন অনেকের মাথায় নাও আসতে পারে। মোট মিশ্রণটা আপনারা উপরে লিখবেন, আমি লিখে দিচ্ছি, মোট মিশ্রণটা আপনারা উপরে লিখবেন। লেখার পর নিচে লিখবেন মিশ্রণের ছোট সংখ্যাটা, মিশ্রণের মানে অনুপাতের ছোট সংখ্যাটা, অনুপাতের ছোট একটি সংখ্যা, ছোট একটি সংখ্যা, তার মানে ছোট সংখ্যাটা একটা এখানে দরকার নেই, অনুপাতের ছোট সংখ্যাটা গুণন হচ্ছে অনুপাতের পার্থক্য। ঠিক আছে? এই যে সূত্রটা আমি লিখে দিলাম, এটা যদি মনে থাকে তাহলে এই ধরনের রিভার্স অঙ্ক আপনারা সরাসরি করে ফেলতে পারবেন। তবে এইটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না, মনে রাখবেন একটু ভালো করে, এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এবার আমরা পরেরটাতে আসি। বলা হচ্ছে 1² 2² 3² প্লাস ডট 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 আপ টু x² এর মান কত? এটা সরাসরি সূত্র, এখানে আমার বোঝানোর কিছু নেই। উত্তর হচ্ছে বি নম্বরটা, x × x + 1 × 2x + 1 / 6।
ওকে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করার সূত্র। এবার দেখেন মিলিয়ন বিলিয়নের অঙ্ক এসেছে। আমাকে অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের অঙ্কগুলো বেশি করে দিতে, কেননা এই ধরনের একটা অঙ্ক আমি বলতে পারি এবার নিবন্ধন পরীক্ষায় আসবে। এই জন্য মিলিয়ন বিলিয়নের স্পেসিফিক একটা ভিডিও আমার রয়েছে, আমি ইন্ডি স্ক্রিনে হয়তো সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা পারলে মিলিয়ন বিলিয়ন সম্পর্কিত ভিডিওটা দেখে নেবেন এবং এই ভিডিওর সবার শেষের দিকে কিন্তু সেটা আপনারা পাবেন। ঠিক আছে, তো মিলিয়ন বিলিয়নের স্পেসিফিক ভিডিও সেটা। তো আমি একটু উপরে তুলে দিই, এটা উপরে তুলে দিয়ে আপনাদের অঙ্কটা করাই। তাহলে দেখেন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 1 মিলিয়ন কত বিলিয়ন। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, 1 মিলিয়নে কত বিলিয়ন হয়। তো দেখেন ভালো করে, এটা মনে হয় সাম্প্রতিক একটা পরীক্ষায় এসেছে। তো 1 মিলিয়ন মানে আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 6, আর 1 বিলিয়ন আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 9। তাহলে 10 টু দি পাওয়ার 6 মানে 1-এর পরে 6টা শূন্য, আর 10 টু দি পাওয়ার 9 মানে 1-এর পরে 9টা শূন্য। এটা হচ্ছে 1 মিলিয়ন আর এটা হচ্ছে 1 বিলিয়ন। মনে রাখতে হবে কিন্তু আপনাদেরকে, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখতে হবে খুব ভালোভাবে। তাহলে বলা হচ্ছে 1 মিলিয়ন কত বিলিয়ন, তার মানে ঘটনাটা কি, মিলিয়ন যেহেতু সামনে রয়েছে তার মানে 1-এর পরে 6টা শূন্য আমরা দিয়ে দিব, এটা হলো 1 মিলিয়ন। আর 1 বিলিয়ন মানে কত, 1-এর পরে কটা শূন্য, 9টা, এই যে 3 3 6 8 3 9, এটা কত কত বলেছে, তার মানে আমরা ভাগ করব 3 0 3 0 ক্রস, আবার 3 0 3 0 ক্রস করে দিলাম। তাহলে উপরে 1 তার নিচে 1000, তাহলে 1 ভাগ কত হচ্ছে, 1000 হচ্ছে। তাহলে আমরা যদি ভাগ করি এবারে কত হয়, 1। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, আর একটা শূন্য দিয়ে আরেকটা নিলাম, আর একটা শূন্য দিয়ে আরেকটা নিলাম। এবার ভাগ যায় না, এবার ভাগ যায়, তাহলে এবার 1 যায়, 1 বাদ যায়, তাহলে 1000 হয়ে গেল। তাহলে নিঃসন্দেহে 0.001 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা, অ্যান্সারটা রয়েছে এ নম্বরে 0.001। এই অঙ্কটা করতে কিন্তু অনেকেই ভুল করেছিল সেই পরীক্ষাটায়, ঠিক আছে? এই জন্য একটু ভালো করে আপনাদের খেয়াল করতে হবে। এবার আমরা পরেরটাতে চলে যাব। তো এ পর্যায়ে আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম আপনাদের, আমার হচ্ছে একটা কোর্স সম্পর্কে, পাশাপাশি হচ্ছে মডেল টেস্ট এবং হলো আপনারা যে সাজেশন যদি আমার কাছে কেউ নিতে চান, তো তারা এই ভিডিওটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখেন। ওকে, আমি কিছুক্ষণের মধ্যেই আবার সলিউশনে ফেরত আসতেছি। আর যারা ইতিপূর্বে এটা দেখেছেন তারা একটু স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা দেখেননি তারা দেখেন, ঠিক আছে? আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন সামনে, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে স্কুল, স্কুল 2 এবং কলেজ পর্যায়ে। যারা আপনারা সাজেশন খুঁজছেন, অর্থাৎ এতদিন যা পড়েছেন সেটা তো পড়েছেনই, এখন বর্তমানে একটা সাজেশন ফলো করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে আপনারা পরীক্ষার হল পর্যন্ত যেতে চাচ্ছেন, তো ঠিক সেই আয়োজনটার জন্য আজকে আমার আপনাদের সঙ্গে কথা বলা, সরাসরি কথা বলা। তো নিশ্চয়ই আপনারা ম্যাথ মজা চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন, অথবা দেখেন না, আজকে প্রথম দেখছেন, তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে যদি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের আপনারা সাজেশন নিতে চান আমার কাছে, এবং জিস্ট সাজেশন, যতটুকু না পড়লেই নয় ততটুকু সাজেশন যদি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বিকাশ করবেন 200 টাকা, অথবা এই নম্বরেই নগদ খোলা রয়েছে, নগদে আপনারা 200 টাকা সেন্ড করে আমাকে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি নিচের দিকে, দেখেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনারা বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন না, করবেন উপরের নম্বরটাতে, ঠিক আছে? আপনারা উপরের নম্বরে সেন্ড মানি করে তারপরে আমাকে জানাই দিবেন যে এত নম্বর থেকে 200 টাকা আমি বিকাশ করেছি বা নগদ করেছি, আমাকে সাজেশনের কপিগুলো দিয়ে দেন, এবং অবশ্যই সেগুলো পিডিএফ কপি হবে। আরও একটু আমি অ্যাড করি, যদি এই পিডিএফ আপনারা নেয়ার সাথে সাথে যদি আপনারা মনে করেন যে আমার মডেল টেস্ট দেওয়ার প্রয়োজন, পূর্ণাঙ্গ মডেল টেস্ট 100 নম্বরের প্রতিটা মডেল টেস্ট, এটা যদি দেওয়া প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা 14টা মডেল টেস্ট দিতে পারবেন, এবং লাইভে, অর্থাৎ প্রতিদিন এই যে কদিন রয়েছে শিক্ষক নিবন্ধনের পূর্ব পর্যন্ত, এই কদিন রাত 8:30 থেকে রাত 10টা অবধি আমি লাইভে থাকব। আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে, ঠিক আছে? আর আরেকটা বিষয় একটু বলি ছোট্ট করে, যে ম্যাথের একটা বেসিক কোর্স, অর্থাৎ 0 থেকে প্রো লেভেল অবধি আপনারা এই কোর্সে শিখতে পারবেন। মোট 120 দিন ব্যাপী সেই কোর্সটা হচ্ছে সামনেই লঞ্চ করা হবে। আপনারা যারা সেই কোর্সটাতে জয়েন করতে চান, তারাও হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন যে আমি সেই কোর্সটাতে জয়েন করতে চাই। সেই কোর্সের ফি কিন্তু 2000 টাকা, ঠিক আছে? তাহলে আর কথা না বাড়েই দেখা হবে পরবর্তী কোনো সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো এবার দেখেন 73 নম্বর অঙ্কটা এবার আমরা সলিউশন করব, ঠিক আছে? তো 73 কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে একটি বই 275 টাকায় বিক্রয় হলে 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রয় হলে 10% লাভ হবে?
তাহলে নিশ্চিতভাবেই এই অঙ্কটা থেকে আগে আমাদের ক্রয় মূল্য বের করে নিতে হবে। ক্রয় মূল্য ছাড়া তো আমরা এই লাভটাও বুঝতে পারবো না, আবার এই লাভটাও হিসাব করতে পারবো না। তো যে কোনো পার্সেন্টেজের অঙ্কে আমি ক্রয় মূল্য কত পার্সেন্ট বলেছি হিসাব করতে? 100%। তাহলে ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে 100%। আমরা কি করব, যে 275 টাকায় বিক্রি করায় যেহেতু 25% লাভ হয়েছে, তার মানে এই 225 টাকার মধ্যে লাভ এবং ক্রয় মূল্য দুটাই জড়িত কিনা? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি 125%-এর মূল্য হচ্ছে 275 টাকা। কীভাবে বললাম? কারণ 100%ও আছে এর ভিতরে, আর 25% লাভ সহ। তাহলে 1% মানে কত? 1% মানে হচ্ছে উপরে 275, তার নিচে 125। এবার 100% মানে কত? তাহলে এই 100টা উপরে চলে যাবে, হয়ে গেল। তাহলে 4×25 125, 4×25 100, কত থাকলো মনে মনে? 25। ওই 25 দ্বারা এটাকে কাটবো, 5×25 125, 5 দ্বারা এটাকে কাটবো, 5×5 25, থাকলো 2, আবার 5×5 25। তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? 4 আর 55 গুণ করলে 55 দুগুণে 110, 110 দুগুণে 220। তাহলে 220 টাকা কি মূল্য? ক্রয় মূল্য। তার মানে আমরা ক্রয় মূল্য বের করে ফেললাম 220 টাকা। এবার আসেন, ক্রয় মূল্য যেহেতু 220 টাকা আমরা বের করতে পেরেছি, তাহলে এবার বলা হচ্ছে যে বইটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আচ্ছা বলেন তো 220-এর 10% কত? তাহলে এভাবে 10% আমরা বের করি, তাহলে 0 0 0 0 কাটা, তাহলে 22 টাকা। তাহলে 220 টাকার সাথে যদি 22 টাকা আমরা লাভ করি, তাহলে যোগ 22, তাহলে 220 আর 22 কত হয়? তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? 220 আর 22, তাহলে 242 টাকা। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা, 242 টাকা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 74 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি x - y হোল স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে বলেন তো? 14, এবং xy = 2 দেওয়া আছে। বলা হচ্ছে x² + y² এর মান কত? তাহলে আমরা আগে লিখব দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলেন তো দেখি? দেওয়া আছে x - y তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 14, এবং xy এর মান দেওয়া আছে কত? 2। সুতরাং বের করতে হবে x² + y² অর্থাৎ a² + b² এর অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করে দিব। তাহলে আপনারা বলেন তো দেখি যে a² + b² এর অনুসিদ্ধান্তটা কি? আমরা কিন্তু বলতে পারি a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এই অনুসিদ্ধান্ত যদি আমরা প্রয়োগ করে দিই, দেখেন আমি এটা একটু মুছে দিচ্ছি, এই অনুসিদ্ধান্ত যদি আমরা প্রয়োগ করে দিই তাহলে কি হবে বলেন তো? হবে যে x² + y² ইকুয়াল a - b হোল স্কোয়ার, মানে x - y হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2xy। তাহলে ইকুয়াল x - y এর মান কত? x - y হোল স্কোয়ারের পুরোটার মানই কিন্তু 14 দেওয়া আছে। খেয়াল করে দেখেন, x - y হোল স্কোয়ার সহ এ জায়গায় কিন্তু ভুল হতে পারে, পুরোটাই 14 প্লাস 2 ইন্টু xy এর মান হচ্ছে 2। তাহলে 2 বসাই দিলাম। তাহলে 14 আর 2 দুগুণ 4, 14 আর 4 কত হয়? 18। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নম্বরটা। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এরপরে দেখেন 75-এ বলা হচ্ছে 72 সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? তাহলে খেয়াল করেন বিষয়টা কি হবে। আমরা কিন্তু ইতিপূর্বে একটা অঙ্ক করে দিয়েছি এরকম, তখনও কিন্তু আমি মানে প্রথম পার্টে এই অঙ্কগুলো সলিউশনের প্রথম পার্টে আমি এটা করে দিয়েছিলাম একটা অঙ্কতে, তারপরে আরেকবার করে দিচ্ছি। 72 সংখ্যাটির কতটি ভাজক আছে এটা বের করার জন্য আমরা কি করি? 72কে 2 দ্বারা ভাগ করি, 36 দুগুণ 72, আবার 2 দ্বারা ভাগ, 18 দুগুণ 36, আবার 2 দ্বারা ভাগ, 9 দুগুণ 18, আবার 3 দ্বারা ভাগ, 3 3 9। তাহলে 2 কয়টা? 3টা, 2³ গুণন 3 কয়টা? 2টা, তাহলে 3-এর উপরে স্কোয়ার। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে 3 রয়েছে তার সাথে 1 যোগ, এই যে 2 রয়েছে তার সাথে 1 যোগ, তাহলে 3 আর 1-এ কত হয়? 4, আর 2 আর 1-এ কত হয়? 3। এই দুটো গুণ করলে কত হয়? 12। তার মানে 12টা ভাজক আছে। প্রসেসটা একটু অন্যরকম, তো একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে আবার ভিডিওটা একটু ব্যাকে পজ করে, তাহলে ব্যাকে যদি আপনারা যান, গিয়ে আবার যদি আসেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। বলা হচ্ছে 450 টাকা বার্ষিক 6% সুদে আসলে কত বছরে 558 টাকা হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। তাহলে দেখেন আমরা কি করব এখানে। আমরা একটা সূত্র জানি এরকম হচ্ছে অঙ্কের ক্ষেত্রে I = PRN। এই সূত্রটার সাথে আপনারা অনেকেই পরিচিত। এখানে I হচ্ছে সুদ বা মুনাফা, P হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর N হচ্ছে সময় বা বছর। তাহলে বলেন তো দেখি 450 টাকা এটা হচ্ছে মূলধন, P এর মান, 6% সুদ এটা হচ্ছে R এর মান। সুদে আসলে বলেছে কত বছরে, তার মানে N এর মান বের করতে হবে। তাহলে বলছে এত টাকা হবে, তার মানে সুদে আসলে এত টাকা হবে। তার মানে আমি যদি বলি শুধু সুদ মানে আয়ের মান যদি আমি বের করতে চাই, তাহলে 450 আর 558, তাহলে 500 থেকে 450 বাদ দিলে 50 আর এখানে 58, তাহলে 108 টাকা আমার সুদ হিসাব করতে হবে। তার মানে এই 450 টাকা 6% সুদ
কত বছরে সুদ হবে 108 টাকা, একই কথা। তাহলে আমরা কিসের মান বের করতে চাই? এন এর মান। তাহলে আমরা করতে পারি কি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আই এর মান কত? 108, বসাই দিলাম 108। পি এর মান কত? 450, বসাই দিলাম 450। ইন্টু আর এর মান কত? আর এর মান 6%, তাহলে বসাই দিলাম 6/100, যেহেতু পার্সেন্ট আছে এর সাথে। আর এন এর মান কত? এন তো বের করতে চাই, তাই না? যে কত বছরে বলেছে, এটা বের করতে হবে। তাহলে আমরা এই শূন্য কেটে দিতে পারি। 5 দুগুণ 10, 2 মনে মনে থাকলো 5, 5 9 45, আর 2 দিয়ে যদি এটাকে কাটি 3 দুগুণ 6, তাহলে 3 নং 27 n, তার মানে 27n ইকুয়াল টু 108। তাহলে n ইকুয়াল টু উপরে 108, তার নিচে 27। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমরা যদি 4 দ্বারা কাটি, তাহলে 27কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 7 28 8, হাতে কত? 2, 4 দুগুণ 8, আর 2 10, 108। তার মানে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে এন এর মান হচ্ছে 4। তার মানে 4 বছরে হচ্ছে এই এত টাকা মানে হচ্ছে সুদে আসলে হবে। তাহলে আমরা এটা বের করে ফেললাম। তাহলে এইভাবেও বের করতে পারি, অথবা আমরা কিন্তু মুখে মুখেও বের করতে পারি জিনিসটা। ওকে, তো সেটা আমি আর দেখাচ্ছি না, একসাথে একাধিক নিয়ম দেখালে একটু সময় বেশি লেগে যাবে, এই জন্য আমি আর দেখাচ্ছি না। 77 নাম্বারটা আমরা দেখি। এ মাইনাস, অঙ্কটাকে আমরা তুলি, এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস 1 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু কত বলেছে। অঙ্কটা তোলা ঠিক আছে কিনা? এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস 1, ঠিক আছে। তাহলে ইকুয়াল, আমরা জানি বন্ধনীর কাজ আগে করতে হয় এবং আগে প্রথম বন্ধনীর কাজ। তাহলে আমরা কি করব? এ লিখব। এখন এইটুকুর কাজ আগে হবে। বলেন তো দেখি, এর সামনে প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে, এর সামনে প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে ইকুয়াল টু এ ক্রস, তাহলে এ মাইনাস, এই যে দেখেন এই মাইনাস আর এই মাইনাসে কি হবে? +1, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল যেহেতু একটাই সংখ্যা ছিল। তাহলে a + 1 এটার হচ্ছে একটা অ্যান্সার, ঠিক আছে। একটা অ্যান্সার মানে এটা তোর উৎপাদক না যে আরও অ্যান্সার থাকবে, এটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 78 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, তার মানে মোট ছাত্রছাত্রী কতজন? আমরা লিখে ফেললাম মোট হচ্ছে 640, তার মানে 640 জন ছাত্র, যার মধ্যে 40% ছাত্র। তার মানে আমরা দেখি তো যে ছাত্র কতজন? 640 গুণন 40%, মানে 40/100। তাহলে 2 শূন্য আর এই শূন্য কাটা, তাহলে কতজন ছাত্র আছে? 4 4 16 6, হাতে কত? 1, 4 6 24, আর একে কত? 25। তাহলে 256 জন ছাত্র আছে, এরা কিন্তু ছাত্র। তাহলে ছাত্রী কতজন আছে আমরা বের করতে পারি। তাহলে 640 থেকে 256 আমরা যদি বাদ দেই, তাহলে কত? 4, 5 আর 1 6, তাহলে 8 6 14। ওকে, 2 আর 1 3, তার মানে 384। তাহলে সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? খুবই সহজ অঙ্ক, খালি যোগ বিয়োগের অঙ্ক, ঠিক আছে। তাহলে 384 জন হচ্ছে আমাদের কি সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা। ছাত্র আছে কতজন? ছাত্র আছে কিন্তু মোট 256 জন, আর সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা হচ্ছে মোট 384 জন, তার মানে বি নম্বর অপশনটা রাইট। পরেরটা দেখেন, বলেছে 3 কোন সংখ্যার 75%। তাহলে আমরা বলতে পারি যে ধরি সংখ্যাটা x, তার মানে আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যাটি হচ্ছে x, ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি যে x বলছে 3 কোন সংখ্যার, আমরা বলতে পারি x এর 75% ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে বা x এর 75% মানে উপরে 75, তার নিচে 100 ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমরা কাটাকাটি করব, 3 25 75 থাকলো 25, 4 25 100, তার মানে এই 3 আর x গুণ, তার মানে 3x, তার নিচে কত? 4 ইকুয়াল টু 3, বা এর নিচে 1 রয়েছে, এটা গুণ আর এটা গুণ, তাহলে 3x ইকুয়াল টু 3 4 কত? 12। তাহলে সুতরাং x ইকুয়াল টু 12কে যদি 3 দ্বারা ভাগ করি থাকে কত? 4। তার মানে x এর মান কত? 4। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 3 কোন সংখ্যার 75%? 3 হচ্ছে 4 এর 75%। পরেরটা দেখেন, 80 নম্বর অঙ্ক। বলা হচ্ছে x + 1/x ইকুয়াল টু 4 যদি হয়, তবে x ভাগ x² - 3x + 1 এর মান কত? তাহলে আমরা লিখি একটু, এখানে দেওয়া আছে x + 1/x ইকুয়াল টু কত? 4 দেওয়া আছে। এবার এটার মান বের করতে হবে। তাহলে বা এখান থেকে আমরা লসাগু করি, লসাগু x এ গুণ করলে x² প্লাস হচ্ছে 1 ইকুয়াল 4। তাহলে বা আমরা বলতে পারি এর নিচে 1 রয়েছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে x² প্লাস 1 ইকুয়াল টু কত হয়? 4 আর x গুণ করলে কত হবে? 4x, ঠিক আছে। তাহলে x² প্লাস 1 এর মান আমরা 4x পেলাম। তাহলে সুতরাং আমরা কি করতে পারি বলেন তো দেখি, এখন মান বের করতে হবে তো এটার। তাহলে আমরা লিখব x ডিভাইডেড বাই x², এই প্লাস 1টা আমরা কাছাকাছি লিখলাম, আর -3xটা এদিকে লিখলাম। কেন লিখলাম? কারণ এটার মান আমরা অলরেডি বের করে ফেলেছি 4x। তাহলে উপরে x, এইটুকুর মান হচ্ছে 4x, মাইনাস এখানে 3x আছে 3x, তাহলে উপরে x, তার নিচে 4x থেকে 3x গেলে x কাটা, তার মান 1। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত?
1, তার মানে বি নম্বর অপশনটা রাইট। এরপরে 81 নম্বরটা দেখেন, একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি একটু উপরে তুলে নিই। তাহলে দেখেন 81 নম্বরটা কি হবে, বলা আছে কিন্তু x ইকুয়াল, তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি, আমরা লিখব দেওয়া আছে, সরাসরি আমরা লিখি যে x ইকুয়াল টু √3 প্লাস √2, সামন পিছন একই কথা যেহেতু প্লাস আছে মাঝখানে। তাহলে মনে রাখবেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে x এর মান যদি একটা দেওয়া থাকে তাহলে 1/x এরও মান আমাদের বের করতে হবে, সেটা হবে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে √3 মাইনাস হচ্ছে √2, এটা মনে রাখতে হবে। কেননা অঙ্ক করার সময় আমাদের কিন্তু দেখেন কেন এটা প্রয়োজন হচ্ছে আমি একটু বলে নেই। আমাদের মান বের করতে বলেছে কিন্তু এটার, তাহলে x এর উপর কিউব প্লাস 1/x তার উপর কিউব, এই আদলে আমরা a কিউব প্লাস b কিউব সাজাবো। তাহলে সূত্র কি, a প্লাস b তার উপর কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এভাবে আমরা অনুসিদ্ধান্ত সাজালাম। এখন যেহেতু এখানে x প্লাস 1/x আছে আর মান দেওয়া আছে শুধু x এর মান দিয়ে তো আর কাজ নাই, আমাদের পুরোটারই মান দরকার, এই জন্য x আর 1/x দুটোই প্রয়োজন। এখন এখান থেকে আমরা কি করব, x প্লাস 1/x অর্থাৎ এই দুটো থেকে এই দুটো আমরা যোগ করব। যোগ করলে কত হয়, √3 প্লাস √2, আর মাঝখানে প্লাস চিহ্ন প্লাস দিলাম, √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2, তাহলে √2 কাটা গেল, তাহলে 2√3 থাকে, দুইটা √3 যেহেতু, তাহলে এইটুকুর মান কত, 2√3, তাহলে 2√3 তার উপর কিউব দিলাম, মাইনাস x কাটা 3 একে 3 ইন্টু এটার মান কত, 2√3। ওকে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে 2 এর উপর কিউব আসে ইন্টু এই √3 এর উপর কিউব মানে কিন্তু 3√3, মনে রাখতে হবে এটা। কেন, কারণ √3 ইন্টু √3 ইন্টু √3, এই যে কিউব মানে তো 3টা √3, তাহলে 2টা √3 তার উপর যদি স্কোয়ার করি ইন্টু √3 করি তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে 3√3 থাকে। একটু দ্রুত করাচ্ছি, অনেকের হয়তো প্রবলেম হতে পারে কিন্তু কিছু করার নেই, মাইনাস 3 দুগুণ 6√3, তাহলে ইকুয়াল 2 এর উপর কিউব মানে 8, 3 8 24, তার মানে 24√3 মাইনাস 6√3, তাহলে 24টা √3 থেকে 6টা √3 বাদ গেলে 18√3 থাকে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 18√3, বি নম্বর অপশনটা রাইট। এবার রাশি খেয়াল করেন, বলা হচ্ছে কিউব √3 প্লাস কিউব √4 দুইটার উপর হোল টু দি পাওয়ার 6, তাহলে আমরা আগে লিখি কিউব √3 ইন্টু কিউব √4, তার উপরে টু দি পাওয়ার কত আছে, 6 আছে, তাহলে আমরা একটু আলাদা করে লিখি কিউব √3 তার উপরে 6 ইন্টু কিউব √4 তার উপরে 6, ঠিক আছে। তাহলে ইকুয়াল এই যে কিউব রুট আছে তার মানে 3 টু দি পাওয়ার কিন্তু 1/3 হয় এখানে, তার উপরে টু দি পাওয়ার 6 হয়, ইন্টু এখানে কি হয়, এখানে 4 টু দি পাওয়ার কিন্তু 1/3 হয়, তার উপর 6 হয়। তাহলে খেয়াল করেন এটা গুণ আকারে আছে, তার মানে এটা কাটা, তাহলে 2, এটা গুণ আকারে আছে তার মানে 2, তাহলে কত হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে 9 গুণন 4 এর উপর স্কোয়ার মানে 4 4 16, তাহলে 6 নং 54, 4 হাতে কত 5, 9 একে 9 আর 5 14, তার মানে 144 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশনটা কত, ডি নম্বরটা রাইট। এবার পরেরটাতে আসি আমরা, পরেরটা দেখেন 83 নম্বর, বলা আছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, কিভাবে করবেন, শর্টকাট মেথড, সুপার শর্টকাট মেথড, যেহেতু ধারাবাহিক সংখ্যাগুলো প্রথমটা আর শেষেরটা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। প্রথমে করবেন কি, শেষে যত আছে সেটা বসাবেন, এর সাথে গুণ করবেন, প্রথমটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 99 আর 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে 50 আর 99 গুণ করলে যেটা হবে সেটাই উত্তর, তাহলে 99 আর 50, তাহলে 0 0 এক ঘর কাটা, 5 নং 45 এর 5 হাতে 4, 5 নং 45 আর 4 49, তার মানে 4950 আমাদের অ্যান্সার। তাহলে 4950 কোথায়, তাহলে 4950 হচ্ছে ডি নম্বর অপশন, ঠিক আছে, 4950। এবার আমরা পরেরটাতে চলে আসি। 84 নম্বর অঙ্কটা বা 84 নাম্বার অঙ্কটা দেখেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত 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 অর্থাৎ 27, 40 এবং 62কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে আমরা আগে এটা বিয়োগ করে নিই, 27 থেকে 3 বাদ দিলে কত থাকে, 24, 40 থেকে 4 বাদ দিলে কত থাকে, 36, আর 65 থেকে 5 বাদ দিলে কত থাকে, 60। বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে এত 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 অবশিষ্ট থাকবে। তার মানে মনে রাখবেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটার গসাগু করতে হবে, নট লসাগু। কি করতে হবে, গসাগু। তাহলে 24 দ্বারা 36কে ভাগ করব, তাহলে 24 একে 24 থাকলো কত, 12, 12 দিয়ে 24কে ভাগ করলে 12 দুগুণ 24, কত হবে গসাগু, 12। আবার এই 12 দিয়ে 60কে ভাগ করব, তাহলে 12 ভাগ হচ্ছে 60, তাহলে 5 12 60 মিলে গেল, তার মানে গসাগু হচ্ছে 12, তাহলে নির্ণয়ের সঠিক উত্তরও হবে 12, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 85 নম্বরটা খেয়াল করেন, কি বলা হচ্ছে, করিমের আয় ব্যয়ের অনুপাত 20 আর 15, তার মানে এটা আয় আর এটা হলো ব্যয়, যেহেতু বলা হচ্ছে আয় ব্যয়, তার মাসিক সঞ্চয়, তার মানে বলেন তো আয় থেকে যদি ব্যয় বাদ দেই আমি তাহলে সঞ্চয় কত বলেন তো দেখি, তাহলে 20 থেকে 15 বাদ দিলে তো সঞ্চয় 5, তাই না, এই হিসাবটা তো এটাই।
তাহলে আমরা একটু করি তার মাসিক সঞ্চয়ের অনুপাত, তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত। তাহলে এখানে কিন্তু আবার পার্সেন্টেজে দেওয়া রয়েছে। আচ্ছা, তার মানে করিম 20 টাকা আয় করে, 20 টাকা আয়ের মধ্যে বলা হচ্ছে মাসিক সঞ্চয়। তাহলে সঞ্চয় আমরা কিসের উপর হিসাব করি? আমরা আয়ের উপর হিসাব করি। তাহলে 20 টাকা আয়, 20 টাকা আয়ের 5 টাকা সঞ্চয়, তাহলে শতকরা কত? তাহলে কাটাকাটি যদি করি 5 5 20 100, তাহলে 5 5 কত? 25। তাহলে সঞ্চয়ের মানে শতকরা অনুপাত হচ্ছে 25%। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ আছে তো এই অঙ্কটা লাইনটা আরেকটু স্পেসিফিকভাবে বলে দিলে আপনাদের জন্য সুবিধা হতো। করিমের আয় ব্যয়ের অনুপাত এত, তাহলে তার মাসিক সঞ্চয় শতকরা কত এটা বলতে হতো, তাহলে আপনারা বুঝতে পারতেন যে শতকরা অ্যান্সার। তবে যেহেতু অ্যান্সারগুলো শতকরা রয়েছে, এই দৃষ্টিকোণ থেকেও এটাকে আমরা ধরে নিতে পারি যে এই অপশনগুলো রাইট এবং আমাদের সঠিক উত্তর হচ্ছে 25%। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 86 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে কিন্তু 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32 হলে x এর মান কত। তাহলে আমরা অঙ্কটাকে তুলি। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু কত? ইকুয়াল টু বলা আছে 32। তাহলে কার মান বের করতে হবে? x ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তাহলে আমরা যদি এই অঙ্কটা করি তাহলে দেখেন, আমরা একটু আগেই আপনাদের বলেছি যে বেস বেস সমান হলে পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 2 আমরা লিখলাম, এই 4কে ভাঙায়, আর উপরে পাওয়ার কত আছে? x প্লাস 1 ইকুয়াল এই 32কে আমরা 2 এর উপরে 5 লিখতে পারি। কেন লিখতে পারি আমি একটু বলছি। 16 দুগুণ 32, 2 8 দুগুণ 16, 2 4 দুগুণ 8, 2 2 দুগুণ 4। তাহলে 1 2 3 4 5টা 2, তার মানে 5টা 2 হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার এই 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। তাহলে এই 2 আর এই 2 বাদ যাচ্ছে, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার থাকে। তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 5। এই জন্য বলি বেস বেস সমান হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। এই 2 আমরা কাটবো না, এমনিতে মুখে মুখে বাদ দিব। তাহলে 2x ইকুয়াল টু 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। তাহলে সুতরাং x ইকুয়াল টু 3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে উপরে 3, তার নিচে 2, তার মানে সি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এরপর পরেরটা দেখেন। 87 নম্বরে বলা হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি 70। আচ্ছা, দুটি সংখ্যার সমষ্টি, একটা যদি x ধরি একটা যদি y ধরি, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 70 হয়। আর অন্তর 10, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 হয়। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা যেহেতু শুরুতে x আছে, বড় সংখ্যাটা x ইকুয়াল টু হোয়াট আমরা বলতে পারি। যখন দুইটা সংখ্যার সমষ্টি থাকবে এবং বিয়োগফল বা অন্তরফল থাকবে, তখন আমরা বড় সংখ্যাটা খুব সহজেই নির্ণয় করতে পারি। কিভাবে সেটা? এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 70 আর 10 80, 80কে 2 দিয়ে ভাগ করলে হয় 40, তার মানে x এর মান 40। তাহলে নিঃসন্দেহে উত্তরে যদি বলতো ছোট সংখ্যাটা কত, তাহলে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাওয়া যেত। তাহলে 70 থেকে 10 বাদ দিলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, তার মানে একটা 30 আর একটা 40। এবার দেখেন দুটো যোগ করলে কত হচ্ছে 70, আর বিয়োগ করলে কত হচ্ছে 10। তো এইভাবেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এরপরে পরেরটা দেখেন কি বলা হচ্ছে। 88তে বলা হচ্ছে একটি সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল 70 হয়, সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 70-এর জায়গায় 60 থাকতে পারে, 40 থাকতে পারে, 30 থাকতে পারে, যে কোনো কিছু। তাহলে বলেছে সংখ্যাটি কত, আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যাটি x। আমি একটু উপরে তুলে দিচ্ছি অঙ্কটাকে। তাহলে দেখেন উপরে তুলে দিয়েছে, আমরা অঙ্কটা করব। তাহলে কি ধরলাম আমরা? যে ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি একটি সংখ্যার 70%, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে x এর 70% থেকে 70 বিয়োগ করলে, তাহলে 70 বিয়োগ করলে ফলাফল হবে 70, তাহলে ফলাফল কত হয়? 70। তাহলে x এর মান কত? তাহলে বা x এর 70% মানে কি? মানে আমরা বলতে পারি 70x ভাগ হচ্ছে 100। একবারে করলাম এটা। মাইনাস হচ্ছে 70, তাহলে এই মাইনাস 70 এইদিকে গেলে প্লাস হয়, তাহলে 7 7 14 মানে 140। তাহলে 0 0 কাটা, তাহলে বা উপরে থাকে 7x, তার নিচে 10 ইকুয়াল টু হচ্ছে 140। তাহলে এর নিচে 1 রয়েছে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে বা 7x ইকুয়াল টু আমরা বলতে পারি 140 গুণন 10। তাহলে এই 7 গুণ আকারে আছে, এইদিকে ভাগ হয়ে যাবে। তাহলে 7 2 14, তাহলে থাকলো 20। তাহলে 20 10-এ কত হয়? 200। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে 200। ঠিক আছে, যদি কোথাও ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে, তবে প্রসেস কিন্তু এটাই। ওকে, এবার 89 নম্বর অঙ্কটা দেখেন। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? মনে রাখবেন যে বৃত্তের ব্যাস যত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তার স্কোয়ার। তাহলে বলেছে এখানে 3 গুণ, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 3-এর স্কোয়ার, তার মানে কয় গুণ? 9 গুণ। তার মানে নিঃসন্দেহে সঠিক উত্তর এ। দেখেন শর্টকাট মেথড কত দ্রুত কাজ করছে। লগের অঙ্ক কি বলা হচ্ছে? লগের অঙ্ক বলা হচ্ছে লগ বেজ হচ্ছে x, তাহলে আমরা লিখতেছি লগ বেজ হচ্ছে x। 324 ইকুয়াল টু 4, তাহলে 324 ইকুয়াল কত বলা আছে? 4। তাহলে যদি x এর মান আমরা বের করতে চাই তাহলে লগ তুলে দিতে হবে। লগ যদি আমরা তুলে দিই তাহলে x এর জায়গায় x লিখে আমরা এই দুটো পরস্পরের স্থান বিনিময় করব। তাহলে 324-এর জায়গায় 4 আসবে, আর 4-এর জায়গায় 324 আমাদের চলে যাবে। তাহলে 324 আমরা লিখে ফেললাম।
তাহলে বা এবার আমরা জানি যে বেস বেস আর পাওয়ার পাওয়ার দুটার যে কোনো একটা সমান করতে হবে। এখানে তো বেসকে সমান করা সম্ভব না, পাওয়ারকে আমরা সমান করব। তাহলে 324কে আমি ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হয় 16 দুগুণ 32, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে, 8 দুগুণ 16, 8 একে 8, আবার 2 দিয়ে কত হয় বলেন তো দেখি, সরি আবার 2 দিয়ে যেহেতু যায় না তাহলে 3 দিয়ে যায়, তাহলে কত হয় 3 27 81, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9, তাহলে 2 এর উপর স্কোয়ার ইন্টু 3 এর উপর কত 4। তাহলে এখানে আমাদের পাওয়ার কিন্তু 4 লাগবে, তাহলে 3 এর পাওয়ার 4 আছে কিন্তু 2 এর পাওয়ার 2, এখানে 4 বানাতে হলে আমরা √2 এর উপর 4 দিতে পারি ইন্টু 3 এর উপর 4। কেন দিতে পারি? কারণ একটা 2 মানে দুইটা √2। আমি যদি একটু বলি একটা 2 মানে √2 ইন্টু √2, এই দুটো যদি আমি কাটা দেই মানে স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কাটা গেলে আবার 2 থাকে, এই জন্য দুইটা 2 মানে 4টা √2। তাহলে আমরা লিখতে পারি 3√4 তার উপরে পাওয়ার 4, তাহলে 3√4 তার উপরে পাওয়ার কত 4, তাহলে এই 4 4 বাদ, সুতরাং x এর মান 3√4। তাহলে কোথায় আছে আনসারটা 3√4, সি নম্বর অপশনে রয়েছে 3√4। তাহলে আমরা সি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট বলে ধরে নিতে পারি। ঠিক আছে, এরপরে দেখেন পরে একটা অঙ্ক রয়েছে 91 নম্বর, এই অঙ্কটা আমরা করতে চাই। 91তে কি বলা রয়েছে দেখেন, বলা হচ্ছে a মাইনাস b এর মান 7 এবং ab এর মান 60 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কত। তো এই ধরনের একটা অঙ্ক তো আমি করে দিয়েছি আপনাদের, তাই না? এই অঙ্কটা আপনারা নিজেরাই করতে পারবেন, যেহেতু একটা অঙ্ক আমি করে দিয়েছি, এটা আর করে দিচ্ছি না। 91 নম্বরটা আপনারা আশা করি পারবেন। এরপরে দেখেন 5 এর কত শতাংশ 7 হবে, তাহলে 3 এর কত শতাংশ 4 হবে আমি করে দিয়েছি, এই অঙ্কটাও আপনারা করবেন। এই অঙ্কগুলো করে আপনারা অ্যান্সার চয়েসে কিন্তু অ্যান্সার জানাবেন। ঠিক আছে, এই জন্য একই ধাঁচের কিছু অঙ্ক আমি রেখেছি। 91 92 এই দুটো আপনাদের হোমওয়ার্ক দিলাম, আপনারা এই দুটো করে আমাকে অ্যান্সার জানাবেন কমেন্ট সেকশনে। এবার বলা হচ্ছে 4 8 13 19 26 ধারাটির সপ্তম পদ কোনটি। তো এটাও কিছুটা হচ্ছে সহজ অঙ্ক, তাহলে এটাও আমি করে দিচ্ছি না। টানা কয়টা অঙ্ক আছে, টানা 3টা অঙ্ক আমি আপনাদের HW দিয়ে দিলাম, এই 3টা অঙ্ক আপনারা করবেন। এরপরে আমি 94 নম্বরে চলে যাচ্ছি। 94 নম্বরটা দেখেন, মানে 94 যে নাম্বারটা আছে, বলা হচ্ছে 9 টু দি পাওয়ার x 9 টু দি পাওয়ার x 9 টু দি পাওয়ার x। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি এখান থেকে 9 টু দি পাওয়ার x কমন নেই, কি থাকে 1 প্লাস 1 প্লাস 1 থাকে কিনা? অবশ্যই। তাহলে 9 টু দি পাওয়ার x ইন্টু 3 হয়। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 9 টু দি পাওয়ার এক্সকে আমি এভাবেও লিখতে পারি, আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2, আর উপরে এক্স রয়েছে 2 এর সাথে এক্সট্রা দিয়ে দিলাম ইন্টু 3, তাহলে 3 এর পাওয়ার 1, তাহলে আমি দুইটা 3 এর মধ্যে একটা 3 লিখে ইকুয়াল কি করতে পারি বলেন তো, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2x প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 আমাদের অ্যান্সার। তাহলে কত নম্বর অ্যান্সারটা? ডি নম্বর অ্যান্সারটা রাইট। এবার 95 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 125-এর উপর পাওয়ার কত? 2x প্লাস 3। তাহলে বলেন তো 125 মানে 5-এর উপর কিউব কিনা? তাহলে 5-এর উপর কিউব দিয়ে আপনারা করবেন, ওই 3 দিয়ে দুটোকে গুণ, তাহলে বেস বেস সমান হয়েছে পাওয়ার ইকুয়াল পাওয়ার। নিশ্চয়ই আপনারা x এর মান বের করতে পারবেন। 95 নম্বরটাও আমি দিলাম এই আদলেই যেহেতু এটা, তো সেইভাবে আপনারা করে ফেলবেন। এরপর দেখেন 96 নম্বর অঙ্কটা কি রয়েছে, দুটি সংখ্যার গসাগু 15, একটি সংখ্যা 105, সংখ্যা দুটির লসাগু যদি 420 হয়, অপর সংখ্যাটি কত? তাহলে আমরা কি বলতে পারি সূত্র? আমরা বলতে পারি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন হচ্ছে গসাগু। তাহলে অপর সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে অপর সংখ্যা ইকুয়াল আমরা কি বলতে পারি, লসাগু গুণন গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা, নিশ্চিতভাবেই বলা যায়। তাহলে দুটি সংখ্যার গসাগু 15, তাহলে ইকুয়াল গসাগুর জায়গায় আমরা 15 বসাই দিলাম। আচ্ছা, একটি সংখ্যা 105, তাহলে একটার জায়গায় আমরা 105 বসালাম। সংখ্যা দুটির লসাগু 420, তাহলে গুণন এই লসাগুর জায়গায় আমরা 420 বসালাম। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 4 হয়, 4 দিয়ে 15কে গুণ করলে 4 15 60, তার মানে অপর সংখ্যাটা কত? অপর সংখ্যাটা 60, নিঃসন্দেহে বলা যায়। এবার আমরা 97 নম্বরে চলে যাব। 97 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে 60 মিটার একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দৈর্ঘ্যে মধ্যম অংশটির দৈর্ঘ্য কত? তাহলে এইটার বের করতে বলেছে। তা যেহেতু আমরা জানি না এগুলা কোনটা কত, তাহলে ধরে নিলাম এটা 3x, এটা 7x আর এটা 10x ধরে নিলাম এই তিনটা। তাহলে এই তিনটার যোগফল যেহেতু 60, তাহলে আমরা প্রশ্ন মতে কি বলতে পারি? আমরা বলতে পারি এই 10 আর 7 17 আর 3 20, তার মানে 20x ইকুয়াল টু কত হবে? 60। তাহলে x ইকুয়াল টু 3, যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 3 হচ্ছে প্রত্যেক এককের মান, তাহলে 3 3 9, 3 7 21 আর 3 10 30, দেখেন নিঃশেষ হয়ে গিয়েছে 60। তাহলে বলেছে মধ্যম অনুপাতটা বা মধ্যম অংশটা কত? তাহলে মধ্যম অংশটা 21, তার মানে 21 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পরেরটা দেখেন, আমি কিন্তু একটু ফাস্ট করাচ্ছি যেহেতু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরপর যে আরও একবার বলি, যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, আমি কন্টিনিউ করবো কিনা অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তাহলে 98 নম্বরে বলা হচ্ছে কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়,
অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? আচ্ছা বলেন তো অঙ্ক দুটির যোগফল 12, বলেন তো দেখি এগুলোর যোগফল সবগুলোর 12 কিনা? নিঃসন্দেহে সব 12, তার মানে এটার কোনো প্রয়োজন নেই আর। এবার আসেন আমরা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাহলে প্রত্যেকটাই 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে এটাও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? এবার আসেন 2 অঙ্ক বিশিষ্ট গেছে এবং অঙ্ক দুটির যোগফল 12 গেছে, কোনো প্রয়োজন নাই আর এটা হিসাব করার। অঙ্ক দেয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, এখন এই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে স্থান বিনিময় করা মানে কি? 39 93 হয়ে যাবে, 57 75 হয়ে যাবে, 93 39 হয়ে যাবে, আর 75 57 হয়ে যাবে। যেহেতু বলেছে বৃদ্ধি পায়, আচ্ছা বলেন তো দেখি এইটা কি বৃদ্ধি পাচ্ছে? কখনো না, কমে যাচ্ছে, এটা কাটা। এটা কি বৃদ্ধি পাচ্ছে? কখনো না, এটা কমে যাচ্ছে, এটাও কাটা। তাহলে বৃদ্ধি পাচ্ছে এটাও, বৃদ্ধি পাচ্ছে এটাও। তাহলে কত বৃদ্ধি পেতে হবে? 54। আচ্ছা 57 আর 75 বিয়োগফলকে 54? কখনো না। তাহলে এটার বিয়োগফল 54 হওয়া সম্ভব, তাই নিঃসন্দেহে সঠিক উত্তর কত? এ। আর করার দরকার নেই, এভাবে আপনারা দাগিয়ে দাগিয়ে পরীক্ষার হলে অঙ্ক করবেন। এবার আসেন 99 নম্বর অঙ্ক। বলেন তো দেখি বাগধারা 99 এর ধাক্কা, এর সঠিক উত্তর কি? আপনাদের জন্য প্রশ্ন থাকলো, একটা বাংলার প্রশ্ন, এর পরবর্তী সময়েই তো দেখেন, তো আপনাদের জন্য একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে 99 এর ধাক্কা, এর সঠিক উত্তর কি? বাংলায় কি বলা হয় সেটাকে? আমরা সামনের দিকেই কিন্তু বাংলা হচ্ছে আপনাদেরকে 400 সলিউশন করে দিব ম্যাথটা শেষ হয়ে গেলেই, এই জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু সেখানে আছে। তো আমি বলেই দিচ্ছি উত্তরটা, 99 ধাক্কা মানে কি? সঞ্চয়ের প্রবৃত্তি, এটা একটা বাংলার প্রশ্ন, ঠিক আছে? তো 99টা দেখেন কি বলা হচ্ছে। 99 নম্বরে বলা হচ্ছে যে নিচের কোন সংখ্যাটি মৌলিক? বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি মৌলিক। আচ্ছা বলেন তো 105 কি মৌলিক সংখ্যা? কখনোই না, এটার শেষে 5 আছে, তাই এটাকে 5 দ্বারা ভাগ করা যাবেই। 53, 21কে 7 দ্বারা ভাগ করা যায়, 124কে তো 2 দ্বারাই যায়, কিন্তু 53কে কোনো কিছুই ভাগ যায় না 1 আর 53 ছাড়া, তাই নিঃসন্দেহে বলতে পারি 53 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো ঠিক আছে, আজকে আমরা একটা অঙ্ক কম করালাম, 100 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে করালাম না। যাই হোক, এটা আমার মনে হয় সম্ভবত এখানে ভুল তোলা হয়েছিল, তোলার সময় অঙ্কটা, এই কারণে আমরা এটা সলিউশন করে আজকে দিচ্ছি না। এই ধরনের অঙ্ক আমরা আরও রাখবো পরবর্তী সময়ে। তো মোট আমরা 2টো ভিডিও বা 2টো পার্ট আপলোড করলাম। এই পার্টগুলো আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছেন এবং দেখবেন আশা করি। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আবার একাধিকবার আপনারা রিপিট করবেন। আর যদি আমার কোর্সে জয়েন করতে চান তাহলে আমাকে নক দিবেন, অর্থাৎ সাজেশন এবং মডেল টেস্ট, এবং আমার সাথে যদি লাইভে আপনারা কথা বলতে চান বিভিন্ন বিষয়াদি নিয়ে তাহলে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।